গিয়েছিল যে আমরা হচ্ছে গিয়ে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম ওয়েবসাইটের, যে অন পেজ এসইও জিনিসটা কি, সিএমএস কি, ঠিক আছে, একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কি কি স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক আছে। এখন আমরা প্র্যাকটিক্যালি আসিনি, যাব আমরা ওয়ার্ডপ্রেস অনেক বড় বলেছিলাম, এটার উপরেই আলাদা একটা কোর্স আছে ওয়ার্ডপ্রেসের, প্রায় 10 থেকে 12টা ক্লাসে। আমরা এটা 4 থেকে 5টা ক্লাসে শেষ করার চেষ্টা করব, অনেক বড় একটা কাজ। তো বিফোর গোয়িং টু ক্রিয়েট ওয়েবসাইট আমাদের আরও কিছু কনসেপ্ট আজকে ক্লিয়ার হতে হবে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হলে তাহলে আমরা ভিতরে ওয়েবসাইট বানানোর সময় কনফিউশনে পড়ে যাব যে এটা মানে কি, ওইটা মানে কি, মানেই যদি না বুঝি তাহলে তো হচ্ছে প্র্যাকটিক্যালি বানাতে পারবো না, লাভ নেই বানিয়ে, ঠিক আছে। আজকে আমরা আরও কিছু কনসেপ্ট ক্লিয়ার হব, ইম্পর্টেন্ট কনসেপ্টস ফর অন পেজ এসইও, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে কি আসছে, প্রথমে হচ্ছে গিয়ে ইন্টারনাল লিঙ্ক। এ ওয়ার্ড ইজ লিঙ্কড উইথ এ ওন অর পার্সোনাল ওয়েবসাইট। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক জিনিসটা কি, যে আপনার লেখা যে কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন, এই লেখা কন্টেন্টের মধ্যে থেকে যে ওয়ার্ডটাকে আপনি আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করবেন সেটাকে কি বলা হয়, ইন্টারনাল লিঙ্ক বলা হয়, ঠিক আছে। এরপরে যদি আসি এক্সটার্নাল লিঙ্ক, এ ওয়ার্ড ইজ লিঙ্কড উইথ এক্সটার্নাল ওয়েবসাইট, মানে আপনি যে কন্টেন্ট লিখেছেন তার থেকে যে ওয়ার্ডটা সেটা আপনি অন্য একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করবেন, সেটা হচ্ছে গিয়ে কি এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এরপরে আসে অরফান পেজ। অরফান পেজ জিনিসটা কি, when a website doesn't include any internal or external link, আচ্ছা শেপ দিয়ে আমরা করতে পারি। When a website that doesn't include any internal link or external link, that website or content is called orphan site or orphan page। মানে এটা এমন যে আপনার পুরো ওয়েবসাইটটাই অরফান হয়ে যাবে, ঠিক আছে, যদি কন্টেন্টের মধ্যে কোনো লিঙ্ক আপ না করা থাকে। সো অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড ফর 1000 ওয়ার্ড কন্টেন্ট, মানে আপনার যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট হয়, দ্যাট শুড বি মিনিমাম 10 লিঙ্কস, এখানে 10টা লিঙ্ক আপ থাকতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ 1000 ওয়ার্ডের জন্য টোটাল 10টা লিঙ্ক। আর রেশিওটা হচ্ছে গিয়ে ইন্টারনাল হচ্ছে গিয়ে 7টা আর এক্সটার্নাল হচ্ছে গিয়ে 3টা, ঠিক আছে। ওকে, এখানে উল্টা ছিল, আমি ঠিক করে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে এটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছিলাম আগেও, আজকে আরেকবার ক্লিয়ার হয়ে নিলাম। আচ্ছা, না না না, এটা হচ্ছে গিয়ে আপনার নিজের ওয়েবসাইটের সাথে 10 বার লিঙ্ক করবেন 10টা ওয়ার্ডকে, আপনার একটাই ওয়েবসাইট কিন্তু আপনার কন্টেন্টের 10টা ডিফারেন্ট ওয়ার্ড, ঠিক আছে, সরি 7টা ডিফারেন্ট ওয়ার্ড। ইন্টারনাল লিঙ্ক কয়টা হবে, 7টা, 1000 ওয়ার্ডের জন্য। তাহলে আপনার ওয়েবসাইটটা 7 বার লিঙ্ক হবে 7টা ডিফারেন্ট ওয়ার্ডের সাথে। এখন এই শব্দগুলো কই, ওই যে আপনি যে 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখবেন সেখান থেকে 7টা ওয়ার্ড ফাইন্ড আউট করবেন, যেগুলোকে আপনি লিঙ্ক আপ করবেন। আচ্ছা, আপনার যখন ফ্রিল্যান্সিং ক্লাস করবেন, সরি মানে ক্লায়েন্টের জন্য যে কাজটা করবেন, তখন হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে 7 বার লিঙ্ক করবেন, কারণ ক্লায়েন্টেরটা কাজ করতেছেন, ক্লায়েন্টেরটা ইন্টারনাল। আর ক্লায়েন্ট আপনার কন্টেন্টের ভিতর 3টা ওয়ার্ড সিলেক্ট করবেন যেটা ক্লায়েন্টের ওয়েবসাইটের বাইরের সাথে, বাইরের কোনো ওয়েবসাইটের সাথে রিলেটেড, ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করবেন, ঠিক আছে। এটাকে বলা হয় না না না, এটা আপনার নিজে হচ্ছে গিয়ে কন্টেন্ট রিলেটেড, যেটা ইচ্ছা না কন্টেন্ট রিলেটেড, কন্টেন্টের টপিক রিলেটেড। ওই যেটা বললাম যে ক্লায়েন্টের ওয়েবসাইট কুকিং, আপনি স্পোর্টসের সাথে হচ্ছে গিয়ে এক্সটার্নাল করেছেন, হবে না, রিলেটেড ওয়েবসাইটের সাথে, ঠিক আছে, রিলেটেড ওয়েবসাইট। আচ্ছা, এরপরে আসি ইমেজ অল্টার টেক্সট, এই জিনিসটা কি। আচ্ছা, একটা ওয়ার্ডের মাধ্যমে আর কি ওই কন্টেন্টটাতে ভিজিট করতে পারবে। রাইট ওকে। না না না, এই যে এখানেই হচ্ছে গিয়ে এখানে হওয়া যায় না, স্বার্থপর হওয়া যাবে না। কারণ কি, এটা আপনার কাছে মনে হচ্ছে যে তার ওয়েবসাইটটাকে প্রমোট করা হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, আপনার কন্টেন্টের একটা ওয়ার্ডই তো এখানে যাচ্ছে, তাহলে আপনার কন্টেন্টের ওয়ার্ডটা ওইখানে যে একটা ব্যাকলিংস হচ্ছে, ঠিক আছে, তার ওয়েবসাইটেও আপনার ওয়ার্ডটা যাচ্ছে, ঠিক আছে। আপনি তো হচ্ছে গিয়ে তার পুরো ওয়েবসাইটটাকে নিয়ে কোনো জায়গায় দিয়ে দিচ্ছেন না, আপনার কন্টেন্টের একটা ওয়ার্ড তার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতেছেন, তাহলে আপনার কন্টেন্টের ওই ওয়ার্ডটারও কি প্রমোশন হচ্ছে, ঠিক আছে। ওকে, এরকম না যে শুধু তার ওয়েবসাইট প্রমোশন হচ্ছে। ওকে ফাইন, এরপরে আসি ইমেজ অল্টার টেক্সট, এই জিনিসটা কি, when anyone writing a content, কেউ যখন কোনো একটা কন্টেন্ট লেখে, we have to use image, আমাদেরকে ছবি ইউজ করতে হয়। আচ্ছা, in case the website broken or damages, আচ্ছা ওয়েবসাইট কি হতে পারে, দেখেন ওয়েবসাইট কোনো হচ্ছে গিয়ে মনিটর না যে আমি একটা হাতুড়ি নিয়ে এটা বাড়ি মারে ভেঙে ফেললাম, ঠিক আছে,
তাহলে ওয়েবসাইট আবার ড্যামেজ ব্রোকেন হলো কেমনে, এটা হচ্ছে কি প্রথম কোয়েশ্চেন। আচ্ছা, তো ওয়েবসাইট কি? ওয়েবসাইট কোনো এরকম ফিজিক্যাল বস্তু না যেটাকে আমি হচ্ছে মাইরা ব্রোকেন করলাম। ওয়েবসাইট তাহলে ব্রোকেন ড্যামেজ কখন হবে জানেন? যখন আপনি নিজে ওইটার মধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন। ওয়েবসাইটকে যারা ওয়েবসাইট এক্সপার্ট তারা ওয়েবসাইটকে নিজের গার্লফ্রেন্ড বলে না, নিজের বউ বলে, ঠিক আছে? মানে এটাকে এই লেভেলের ভালোবাসা দেয়, ঠিক আছে? কারণ যদি আপনি গার্লফ্রেন্ডের বেশি ভালোবাসেন গার্লফ্রেন্ড বলেন, সমস্যা নেই। যেটাকে আপনি বেশি ভালোবাসবেন, যেটার জন্য মানে এটাকে এমনভাবে করতে হবে যে আপনার পিছনে দাঁড়িয়ে কেউ বলবে না যে বসো আজকে একটা কন্টেন্ট লিখো। আপনার নিজেরই এটার প্রতি এমন নেশা থাকবে, সব কাজ ফেলায় রেখে এটা জাস্ট কন্টেন্ট বানাতে থাকবেন আর পাবলিশ করতে থাকবেন, ঠিক আছে? তো এই লেভেলের ভালোবাসা থাকলে আপনার ওয়েবসাইট অবশ্যই দাঁড়াবে। এখন যখন ওয়েবসাইটটা আপনার হচ্ছে গিয়ে ডিভোর্সড বউ হয়ে যাবে, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে 7 দিন 10 দিন আর দেখা করবেন না, 1 মাস আর দেখা করবেন না, ঠিক আছে? তখন এই ওয়েবসাইট ব্রোকেন হয়ে যাবে, ড্যামেজড হয়ে যাবে, ঠিক আছে? 7 দিন ধরে আপনি ওয়েবসাইটে লগ ইনই করেন না, 15 দিনে কোনো কন্টেন্টই পাবলিশ করেননি, আপনার ওয়েবসাইট অটো কি হয়ে যাবে জানেন? 404 এরর, ঠিক আছে? ওকে, আমি আমার যে প্রথম ওয়েবসাইট বানিয়েছি ওয়ার্ডপ্রেসে, প্রথম বুঝি নেই, হ্যাঁ আমি গাইডলাইনে পড়েছি 7 দিন লগ ইন না করলে এই হয়, সে দূর এগুলি হয় নাকি, ঠিক আছে? 7 দিন পর আমি লগ ইন করছি, মানে হচ্ছে কি আমার একটা ক্লায়েন্টকে দেখো, মানে খুবই এম্বারেসিং সিচুয়েশন, ঠিক আছে? আমার বলতেছে ক্লায়েন্ট যে তুমি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটে কাজ করো? হ্যাঁ কাজ করো। বলে আমার কিছু কন্টেন্ট আছে কিন্তু আমি একটু ডেমো দেখবো যে তুমি কেমন কি করো। ফাইন, আমি তো এক পায়ে রাজি, তো পারি, ঠিক আছে? তো আমি সাথে সাথে হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে আমার লিঙ্ক পাঠিয়েছি ওয়েবসাইটে। ক্লায়েন্ট আমাকে একটা স্ক্রিনশট দিছে, এটার মধ্যে বড় করে লেখা 404 এরর। আমি তো হচ্ছে ভয়ানক এম্বারেসিং সিচুয়েশন। পরে আমি আমার নিজেরটাই ঢুকি, আমারও দেখি এটাই আসে। পরে আমার মাথায় আসলো 7 দিন ধরে এটার মধ্যে ঢুকি না, 20টার মতো কন্টেন্ট ছিল এখানে। কোনো একটা কারণে আমি 7 দিন ধরে এটার কাজ করতেছিলাম না, ঠিক আছে? রেগুলার অ্যাক্টিভ থাকতে লাগে। আচ্ছা ফাইন, তো এই যে ওয়েবসাইটে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে রেগুলার অ্যাক্টিভ থাকার পরও যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে যদি কোনো ছবি নষ্ট হয়ে যায় বা চলে যায়, আপনি তো প্রতিদিন ঢুকতেছেন, দেখে ফেলতে পারবেন যে কালকে ছবিটা দেখতেছিলাম এই কন্টেন্টে, আজকে নেই, ঠিক আছে? বাট রেগুলার যদি না ঢুকেন, 2-3 দিন পর ঢুকেন, ধরেন আপনি হচ্ছে গিয়ে রাত 12টা থেকে রাত ভোর 7টা আপনি ঘুমিয়েছেন না, ওই মুহূর্তেও তো হতে পারে ঘটনাটা, আপনার কোনো ছবি নষ্ট হয়ে যেতে পারে। যারা ভিউয়ার তারা তো রাতে আপনার ওয়েবসাইট দেখতেছে না, দেখতেছে, আপনি ঘুমিয়েছেন কিন্তু যাদের দেখার তারা তো দেখতেছে। এখন ওই মুহূর্তে সে যদি একটা ছবি এক্সপেক্ট করে যে আমি 4টা লাইন পড়লাম, মাঝখানে ছবি নেই, টানা 10 লাইন পড়তেছি, ওই ট্রাফিক আর আপনার ওয়েবসাইটে থাকবে না, ঠিক আছে? ওয়েবসাইট থেকে চলে যাবে, সে বোর্ড হয়ে যাবে, খালি লেখা আর লেখা, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, একটা অল্টার টেক্সট দিয়ে রাখতে হবে, ঠিক আছে? যে এখানে একটা ছবি ছিল, কোন একটা টেকনিক্যাল প্রবলেম কারণে হয়তো দেখাচ্ছে না, ঠিক আছে? তো এটা এখানে বলা হয়েছে, ইন কেস দ্য ওয়েবসাইট ব্রোকেন অর ড্যামেজেস, ওয়েবসাইটটা যদি ব্রোকেন হয়ে যায় অথবা ড্যামেজ হয়ে যায়, দ্য ইমেজেস ইনসাইড দ্য ওয়েবসাইট উইল বি লস্ট, ঠিক আছে? তাহলে এটার ভিতর যে ইমেজগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? লস্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। সো whenever we are using image, যখন আমরা ছবি ইউজ করব ওয়েবসাইটের ভিতর, ইন দ্য ওয়েবসাইট, we have to give short description of the image. আচ্ছা, আমি তো খালি কি লিখি, অল্টার টেক্সটে জাস্ট ছবিটার নাম লিখি, এখানে বলছে ডেসক্রিপশন লিখতে, মিনিমাম 1-2 লাইন লিখে রাখবেন, যেন মানুষজন স্যাটিসফাইড হয় যে এখানে একটা জিনিস ছিল এই নামে, ঠিক আছে? এবং এটা মানে এটা বুঝিয়েছিল। আমি যখন অল্টার টেক্সট দিয়েছি গুগল ডক্সে, কি ছিল, জাস্ট ছবিটার নাম লিখে রেখেছি, এতটুকুই তো। আরও লিখবেন, 1-2 লাইন লিখবেন। ডেসক্রিপশন লিখলে মানুষজন বিশ্বস্ত থাকবে, আপনার ট্রাফিকটা থাকবে, যে না এখানে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে দেখাচ্ছে না, এটা আপনি ঠিক করে ফেলতে পারবেন। ইফ উই ডোন্ট ডু ইট, আমরা যদি এই কাজটা না করি, অ্যান্ড ওয়েবসাইট ইজ ব্রোকেন, ওয়েবসাইট যদি ভেঙে যায়, উই উইল বি আনএবল টু ফাইন্ড আউট, আমরা খুঁজে পাবো না, ওয়ার উইল বি আওয়ার ইমেজেস, আমাদের ছবি যে কই চলে যাবে আমরা খুঁজে পাবো না, ঠিক আছে? বোঝা গিয়েছে। স্কিমা, তাহলে ইমেজ অল্টার টেক্সট বোঝা গিয়েছে। আচ্ছা, এখন যে দুইটা জিনিস আছে, স্কিমা আর ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 1-2 লাইনে বুঝলে হবে না, এটার জন্য আমাদের ডিটেলস বুঝতে হবে। তো আমরা চলে আসি আমাদের এআইতে, খুবই ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট, স্কিমা আর ক্যানোনিক্যাল ট্যাগ। ওকে,
না, স্যাম্পল উদাহরণ দিচ্ছে, এটা আমাদের ভিতরে যেতে হবে। তো আমরা কোডিং না করে বানাই, কিন্তু কোডিং আমরা দেখতে পারবো, আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। তো ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আমাদেরকে রেডিমেড টেমপ্লেট দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ভিতরে ঢুকতে হবে। আমরা এই কোডিং মোডিং HTTPS সব দেখব, কারণ আমরা যদি এগুলো না দেখি আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা পারবো না। একটা পর্যায়ে এমন হবে যখন আমরা ওয়েবসাইট অডিটে যাব, একটা মানে যে কোনো ওয়েবসাইট আমার অ্যাক্সেস থাকুক না থাকুক ভিতরে ঢুকতে পারবো। ঠিক আছে, দেখিয়ে দিব। যদিও হ্যাকিং শেখানো হয়, কিন্তু আমাদেরকে ঢুকতে হবে ভিতরে। ঠিক আছে, কিছু ইনফরমেশন বের করার জন্য। এটার জন্য আলাদা পুরো কোর্স রয়েছে, সাইবার সিকিউরিটি, বাট ওইটার ধরতে পারেন 5% শিখাবো ওয়েবসাইট অডিটে। ঠিক আছে, কীভাবে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন উইদাউট অ্যাক্সেস। ঠিক আছে, ওকে ভাই, তাহলে আসি আমরা স্কিমা, এই জিনিসটা কি। আচ্ছা, ওকে। ইন দ্য কনটেক্সট অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, স্কিমার অনেক মানে আছে। এখন আমি কিন্তু সার্চ দিয়েছি এটা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি। আপনি যদি শুধু স্কিমা নিয়ে আলোচনা করতে যান পাগল হয়ে যাবেন। ঠিক আছে, কারণ যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখায়, প্রথমে কি শিখতে হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, যেগুলো আমরা ICT-তে শিখেছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার হচ্ছে গিয়ে শুরুতে থাকে আপনাকে HTML জানতে হয়, তারপরে হচ্ছে CSS জানতে হয়, জাভাস্ক্রিপ্ট জানতে হয়, PHP জানতে হয়, লারাভেল জানতে হয়, পাইথন জানতে হয়, আরও কী জানি আছে, আরও আছে 3rd লেভেল 4th লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ওইগুলোর যদি স্কিমা জানতে চান তবে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যেটা প্রাসঙ্গিক ওয়ার্ডপ্রেসের মধ্যে স্কিমাটা কি সেটা জানতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, যেটা নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে। ঠিক আছে, তাহলে ইন দ্য কনটেক্সট অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যদি স্কিমাটা নিয়ে আলোচনা করি, টিপিক্যালি রেফার্স টু স্কিমা মার্কআপ। আচ্ছা, এটাকে বলা হয় স্কিমা মার্কআপ বলে। ঠিক আছে, শুধু স্কিমা বলে না, কি বলা হয়? স্কিমা মার্কআপ। আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা এ ফর্ম অফ স্ট্রাকচার্ড ডেটা। আচ্ছা, এখানে কি বলছে? এ ফর্ম অফ স্ট্রাকচার্ড ডেটা। একটা ফর্ম থাকবে, ফর্ম, গুগল ফর্ম বা যে কোনো ফর্ম থাকে না, ওই ফর্মের মধ্যে গুছানো থাকবে, গুছানো ডাটা। ঠিক আছে, একটা স্কিমা মার্কআপ মানে একটা ফর্মে কিছু গোছানো ডাটা থাকবে। সেটা কি থাকবে? দ্যাট হেল্প সার্চ ইঞ্জিন, যেটা সার্চ ইঞ্জিনকে সাহায্য করবে, লাইক গুগল, ইয়াহু, বিং, তাদেরকে সাহায্য করবে আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়েবসাইটস কন্টেন্ট বেটার। আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। খুবই কঠিন লাইন হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এখন বলি, আমি আর গুগল কি এক? আমি আর গুগল এক না। আচ্ছা, এখন আমি একটা কন্টেন্ট কি বিষয়, মানে ট্রাভেল নাকি কুকিং, এটা কিভাবে বুঝবো? কন্টেন্টটা পরে বুঝবো। যেমন আমি এখানে চিকেন রেজাল্লার রেসিপি দেখলেই বুঝে যাবো এটা কুকিং কন্টেন্ট। আমি এখানে কাবাডি খেলা দেখলেই বুঝে যাবো এটা হচ্ছে স্পোর্টস কন্টেন্ট। আমি এখানে হচ্ছে গিয়ে জুম্বি লেখা দেখলেই বুঝে যাবো এটা হরর মুভি। ওই তো কি রোবট, গুগল, ইয়াহু রোবট, সে কিন্তু কন্টেন্ট পরে বুঝবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাকে আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর একটা ফর্ম দিয়ে একটা ডিটেল ডেটা লিখে দিতে হবে, যে ডেটাটা পরে সে বুঝতে পারবে যে কন্টেন্টটা কি টাইপের। কন্টেন্টে যদি সে না বুঝে তাহলে তো পরে ওইগুলো দেখবে, টাইটেল, ডেনসিটি, মেনসিটি, এগুলো পরে। আগে থেকে কি বুঝতে হবে? কন্টেন্টটার টপিকটা কি। ঠিক আছে, যেমন আমরা কি গোল্ডেন কিওয়ার্ড রিসার্চের আগে কি আগে আমরা টপিকটা ঠিক করি না, যে আমরা ট্রাভেল নিয়ে করব নাকি স্পোর্টস নিয়ে করব। তো স্কিমা মার্কআপটা হচ্ছে গিয়ে গুগলকে একটা ফর্মে একটা ডিটেল ডাটা লিখে বুঝানো যে এইটা হচ্ছে গিয়ে এই টপিকের একটা কন্টেন্ট। ঠিক আছে, তো একটা টপিক বুঝাতে এই রোবটকে মাথা খারাপ, রোবটকে বুঝাতে হলে একটা ডিটেল ফর্ম লিখতে হয়, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, যাই হোক, তো স্কিমা মার্কআপ ইমপ্রুভস এসইও। আচ্ছা, এটা যদি করেন, না করলে সমস্যা নেই, আপনার এসইওতে প্রবলেম হবে না, কিন্তু র্যাঙ্ক অনেক দেরিতে আসবে। ঠিক আছে, এটা যদি করে দেন গুগল দ্রুত বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। এটা এই জন্য বলে নাই যে উইদাউট স্কিমা এসইও ইজ ইম্পসিবল। ঠিক আছে, স্কিমা ছাড়া যে এসইও হবে না এরকম না, কিন্তু স্কিমা মার্কআপটা যদি করেন ইমপ্রুভস এসইও, মানে এসইওটা আরো ভালো হবে। ঠিক আছে, এটাই, হ্যাঁ, রাইট। অ্যান্ড এনহ্যান্সেস মানে বাড়িয়ে তোলে হাউ ইয়োর সাইট অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্টস, বা ভাই
enabling rich আচ্ছা enabling rich snippets আচ্ছা snippets কি like star ratings, product details, event information আচ্ছা 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 যদি এটা করেন তাহলে সার্চ ইঞ্জিনে ভালোভাবে সামনে আসবে, এটা একটা বললো। আর হচ্ছে গিয়ে রিচ শিপেটস আচ্ছা সরি স্নাইপেটস আচ্ছা এই কথাটার মানেটা কি আমরা হচ্ছে গিয়ে একটু ডিটেল জানার চেষ্টা করি। রিচ স্নাইপেটস আচ্ছা ঠিক আছে, অনেক কঠিন কঠিন ওয়ার্ড উচ্চারণ করেছে, আমরা হচ্ছে কি একটু মিনিংটা জেনে নিই এটা মানে কি। ঠিক আছে, আচ্ছা প্রাইস আচ্ছা বিট আচ্ছা সি ইংরেজমেন্ট প্রিন্সিপাল শেয়ার নেট আচ্ছা এক্সেপ্ট এখানে নাই রিচ স্নিপেট মেকার ইজ ডিজিটাল স্নাইপেট স্নাইপেট হচ্ছে কি একটা নাউন, এই স্মল প্রাইস ওভার ব্রিফ এক্সট্রাক্ট। আচ্ছা আমরা একটা জিনিস ভালো নাকি খারাপ এর একটা মানদণ্ড কি, একটা মানদণ্ড, প্রাইজই তো আর মানদণ্ড না, কিন্তু তারপর আমরা একটা মানদণ্ড রাখি না যে আমরা যদি একটা হচ্ছে গিয়ে দামি জিনিস কিনি, যদিও এটা একটা ধারণা বাট এটি যে আমি একটা যদি মানে সুপার শপ থেকে কিনা আর হচ্ছে গিয়ে নর্মাল জায়গা থেকে কিনা, যেমন একটা সিম্পল কথা বলি, এই যে আমরা যে কিবোর্ড কিনি না, কিবোর্ড এই যে A4 টেকের যে কিবোর্ড কিনি, এটা ইসলামপুর পাটোয়াটালিতেও পাওয়া যায় না, A4 টেকের কিবোর্ড 250 থেকে 300 হাইস্ট 350। আবার এটা কোথাও পাওয়া যায়, মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেট, মিরপুর IDP মার্কেট, ওইখানেও পাওয়া যায়। আচ্ছা তো আমরা যদি মানে এটা ভ্রান্ত ধারণা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সঠিক, যে যেমন এই যে কিছু জায়গা আছে যারা হচ্ছে ডিরেক্ট ইম্পোর্ট করে, ঠিক আছে, ডিরেক্ট অরিজিনাল জিনিসটা ইম্পোর্ট করে, আর কিছু জায়গা আছে ইউজড জিনিসগুলোকে নিয়ে সেকেন্ড হ্যান্ড হিসেবে সেল করে। ঠিক আছে, এগুলো তো আপনার ব্যবসা বাণিজ্য করেন, ছেলে মানুষ একটু হলেও বুঝেন। ঠিক আছে, তো এই যে যেমন মাল্টিপ্লান বা মিরপুর IDP মার্কেট, এরা হচ্ছে গিয়ে মানে অরিজিনাল রিটেইলার, এরা ডিরেক্ট ইনপুটটা করে অরিজিনাল জিনিসটাই নিয়ে আসে। ঠিক আছে, এটা একটা A4 টেকের কিবোর্ড হোক আর একটা মনিটর হোক, সেম জিনিসগুলো আপনি ইসলামপুর পাটোয়াটালিতেও পাবেন এবং ওখানকার অর্ধেক দামে পাবেন। আপনার মাল্টিপ্ল্যান থেকে A4 টেক কিনতে গেলে আপনার 500 550 পড়ে যাবে অরিজিনাল ভাড়াটা কিনতে গেলে। ঠিক আছে, এখানে আপনি এটা 250-300 টাকা দিয়ে পেয়ে যাবেন। তো আমি হচ্ছে গিয়ে দাম কম বলেই যে খারাপ, দাম ভালো বললে যে এটা না, আমি আর কি জাস্ট বলতে চাচ্ছি প্রাইস এটা কি একটা মানদণ্ড না একটা জিনিস ভালো খারাপ বিচার করার। ঠিক আছে, তো এই যে রিচ স্নাইপেটস এই কথাটার মানে হচ্ছে গিয়ে কি মানদণ্ডগুলো বোঝায়। ঠিক আছে, আমরা যে ওয়ার্ডটা ইউজ করেছি না রিচ স্নাইপেটস, যে গুগল যে আমাকে সার্চ রেজাল্ট যে সামনে নিয়ে আসবে এটার মানদণ্ডগুলা হচ্ছে গিয়ে স্কিমা মার্কআপে লেখা, মানে স্কিমা মার্কআপটা থাকলে গুগলের কাছে মানদণ্ডগুলা ক্লিয়ার হয়। ঠিক আছে, কেমন মানদণ্ড, যেমন হচ্ছে গিয়ে স্টার রেটিংস। ঠিক আছে, আপনি যে আপনার কন্টেন্টটা লিখেছেন এটার মধ্যে মানে কোনো রেটিং পেয়েছেন নাকি। ঠিক আছে, এখন রেটিং পাবেন কোথা থেকে, আপনি তো এখনো কোথাও পাবলিশই করেননি। ঠিক আছে, অথবা freelancer.com যে আপনি একটা কন্টেন্ট লিখে কন্টেস্টও করেননি যে একটা কিছু শো করবেন এখানে যে আপনি মানুষ এটাকে আপনাকে এই রিভিউ এই রেটিং দিয়েছে। ঠিক আছে, যদি করতে পারেন তাহলে ভালো, এগুলো যদি দিতে পারেন মার্কআপে তাহলে ভালো, যে আপনার কত স্টারের রেটিং পেয়েছেন। ঠিক আছে, 4 স্টার রেটিং 5 স্টার রেটিং। ঠিক আছে, এরকম কোনো একটা কিছু। আচ্ছা, প্রোডাক্টের ডিটেলস এটা আপনি করতে পারেন। ঠিক আছে, যে আপনি যে বিষয় নিয়ে কন্টেন্ট লিখতেছেন, ধরেন আপনি হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ওয়েবসাইট কি ফুড নিয়ে। ঠিক আছে, এখন ওইটার ভিতর আপনি বিভিন্ন রেসিপি দিচ্ছেন। ঠিক আছে, এখন ওইটার মধ্যে যে আপনি প্রোডাক্টগুলো ইউজ করতেছেন সেগুলোর একটু ডিটেলস লিখতে হবে ফর্মে। ঠিক আছে, ফর্মে বোর্ডকে বোঝানোর জন্য। ঠিক আছে, রোবটকে ইভেন্ট ইনফরমেশন, বিভিন্ন জিনিসের এখানে যদি কোনো ঘটনা হয়, বিভিন্ন কোনো যদি ইভেন্ট থাকে আপনার কন্টেন্টের মধ্যে, সেগুলোর ইনফরমেশন দেওয়া, মানে কিছু একটা দেওয়া যেটা দিয়ে গুগল এটাকে মাপ করবে বা বিচার করবে যে এটা আর কি কেমন, ভালো নাকি খারাপ। ঠিক আছে, একটা কিছু দেওয়া, এটা স্কিমা মার্কআপের উপর। সেটা কিভাবে কি করবো এগুলো আমরা একটু নিচে এখন আলোচনা করি। ঠিক আছে, বেনিফিটস অফ অ্যাডিং স্কিমা মার্কআপ টু ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এই যে এখানে আবারও বলা হয়েছে যে এটা ছাড়া যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হবে না বা আপনার কন্টেন্ট SEO হবে না, এটা ছাড়াও আপনি হচ্ছে কি ওই যে বললাম যেটা আপনার কন্টেন্টে 198 স্কোর উঠে যাবে। ঠিক আছে, বাট র্যাঙ্কে আসতে যেটা আপনার 6 মাসে এসে পড়তো
এই স্কিমাটা না থাকার কারণে দেখা যাবে একটু সময় 1 বছর লাগবে, ঠিক আছে, একটু বেশি কন্টেন্ট লাগবে, ঠিক আছে। স্কিমা বানানোটা ডিফিকাল্ট, এত সহজ না, বললাম না, একটা ফর্মে অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে। ওকে ফাইন। এবং এটা আমাদেরও পার্ট হবে না, এটা যারা ওয়েব ডিজাইন ডেভেলপ কোডিংয়ে লিখতে হবে, এটা হচ্ছে নর্মাল ভাষায় যে লিখতে পারবো এরকম না। বাট থ্যাংক গড যে আমাদের কাছে ওয়ার্ডপ্রেস আছে, সে আমাদের যখন আমরা ওয়েবসাইট খুলবো প্রথমেই আমাদেরকে প্রথম কয়েকটা ধাপের পরেই আমাদেরকে দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, যে এখানে আমরা কোন ক্যাটাগরির জিনিসগুলো লিখবো, ওই যে নিশটা দিতে হবে, ঠিক আছে, নিশটা দিতে হবে। সো যখনই আমরা নিশ দিয়ে দিব, ওয়ার্ডপ্রেস কি পুরাটাই হচ্ছে কি একটা রেডিমেড থিম, ঠিক আছে, ওরা আমার ক্যাটাগরি অনুযায়ী একটা স্কিমা তৈরি করে ফেলবে, ঠিক আছে, অটো, ঠিক আছে। এটা যদি আমাকে একটা ফর্মে কোডিং লিখতেই হতো তাহলে তো এটা ওয়েব ডিজাইন কোর্স হয়ে যেত। আমরা ওয়ার্ডপ্রেস কেন করতেছি, যেন সব কিছু রেডিমেড থাকে। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে স্কিমা রেডিমেডই থাকবে, কিন্তু এই যে রেডিমেড থাকার কারণে এই ওয়েবসাইটটা একটু আসতে মানে র্যাঙ্কে উঠতে একটু সময় লাগবে, ঠিক আছে। আপনি যদি ম্যানুয়ালি জিনিসগুলো করতেন তাহলে হচ্ছে একটু দ্রুত আসতো, এই হচ্ছে গিয়ে। ওকে ফাইন। তো বেনিফিটস অফ অ্যাডিং স্কিমা, তাহলে কেউ যদি জিজ্ঞেস করে স্কিমা কি, তাহলে এটা দিয়ে কি বোঝালো যে আপনার কন্টেন্টটা কোন টাইপের, এটাই না ওয়েবসাইটের স্ট্রাকচার। কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কি স্কিমা মানে কি, এক কথায় বলো, ঠিক আছে, এক কথায়, আমি তো ডিটেলসে বোঝাচ্ছি, এক কথায় যদি বলতে বলে তাহলে এটা হচ্ছে কি দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়েবসাইট। ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন, এটা কি ফুড রিলেটেড নাকি স্পোর্টস রিলেটেড এরকম, নাকি ই কমার্স রিলেটেড, নাকি ব্লগ লেখা হয়, কি এটা, ঠিক আছে, ওয়েবসাইটের স্ট্রাকচারটা, ঠিক আছে, নাকি পার্সোনাল, এরকম আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এটা যদি অ্যাড করা থাকে তাহলে এটা সুবিধাটা কি, এগুলো আমরা একটু আলোচনা করি। যেটা আলোচনা করছিলাম রিচ স্নাইপেট, যেটা অ্যাড ফিচার্স লাইক স্টার্ট রেটিং, FAQ অর প্রাইসেস ইন সার্চ রেজাল্টস। আচ্ছা, যদি আপনার এটা অ্যাড করা থাকে তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে কি আসবে জানেন, আপনার ওয়েবসাইটের মধ্যে রেটিং রিভিউ অপশনটা চলে আসবে, ঠিক আছে। যদি আপনি হচ্ছে কি স্কিমা মার্কআপটা অ্যাড করেন, মানে মানুষ আপনার শুধু ওয়েবসাইটই পড়বে না, আপনার ওয়েবসাইটে রেটিং রিভিউ দিতে হবে। একটা তো হচ্ছে কি আপনাকে freelancer.com-এ কন্টেস্ট করে মানুষের রেটিং নিয়ে সেটার স্ক্রিনশট আপনি দিয়ে করলেন, সেটা অনেক লম্বা ঘোরানো প্রসেস। আর আপনি যদি হচ্ছে কি একটা ফর্মের মধ্যে কন্টেন্টের ডিটেল সব কিছু ঠিক মতো ফর্মে লিখে দেন, আর গুগলই আপনাকে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে করে দিবে, রেটিং দেওয়ার অপশনগুলো দিয়ে দিবে, মানুষ রেট করবে আপনার কন্টেন্টগুলোকে, ঠিক আছে। FAQ মানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন, আপনার ওয়েবসাইটের মধ্যে FAQ নামে একটা অপশন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। মানুষ আপনার ওয়েবসাইট নিয়ে কোয়েশ্চেন করবে, আপনি অ্যান্সার দিবেন, ঠিক আছে, কমেন্ট সেকশনের মতো এরকম হয়ে যাবে, ঠিক আছে। প্রাইসেস, আপনি যদি কোনো প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট বানান, শপিফাই তখন হচ্ছে গিয়ে বিভিন্ন প্রাইস টাইস এগুলো দিতে পারবেন। ওকে, বেটার ক্লিক থ্রো রেট, আচ্ছা এটা আমরা আগেই ক্লিক থ্রো রেট পড়েছি আমরা। ক্লিক থ্রো রেট এটা মানে কি, ক্লিক থ্রো রেট, আচ্ছা এটার হচ্ছে কি একটা কনসেপ্ট আছে, আমি বলে দিই। ক্লিক থ্রো রেট, আচ্ছা CTR, আচ্ছা ক্লিক থ্রো রেট, আচ্ছা এটা আমরা একটু আলোচনা করেছিলাম, 3টা কনসেপ্ট আসে এখানে। প্রথমটা হচ্ছে একদিন আমরা হচ্ছে প্রথম দিকে আলোচনা করেছিলাম এগুলো নিয়ে, ইমপ্রেশন থাকে, তারপরে হচ্ছে গিয়ে ক্লিকস থাকে, আরেকটা হচ্ছে গিয়ে ওই যে কি জানি কনভার্সন থাকে। এগুলো তো ছোট হয়ে গেল কেন, একটা বড় করে। আর বড় হয় না কেন, জায়গা তো আছে, আচ্ছা না হলে না। ওকে, সো ইমপ্রেশন এটা মানে হচ্ছে গিয়ে how many times website appear in SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটটা কতবার মানুষের সামনে আসছে, ক্লিক লুক তো পরে, মানুষের সামনে আসছে কয়বার, এটাকে কি বলে, ইমপ্রেশন বলা হয়ে থাকে। আচ্ছা এরপরে আসি হচ্ছে গিয়ে ক্লিকস, ঠিক আছে, how many times website has been visited,
ওয়েবসাইট সামনে আসলে কি সবাই ক্লিক করবেন না? ঠিক আছে, তাহলে কতজন ক্লিকস মানে কি, কতজন মানুষ ক্লিক করে আপনার ওয়েবসাইটটার ভিতর ঢুকেছে। কনভার্সন, how many clicks convert to final customer? ক্লিক যারা করেছে সবাই কি আপনার ওয়েবসাইট পড়েছে? এমন হয়েছে ওয়েবসাইটে ঢুকে 1 সেকেন্ড পর বের হয়ে গিয়েছে, ঠিক আছে, জাম্প করে আসে এটাকে বলে, বা বেরিয়ে আসা, ঠিক আছে। তো কনভার্সন কাকে বলে? যে এটা আমাদেরকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় মিনিমাম কম করে হলেও কত জানি ছিল 7 মিনিট 7 মিনিট আপনার ওয়েবসাইটটার ভিতর ঠেকেছে, ঠিক আছে। এগুলাকে ট্রাফিক হিসাবে ধরা হয়, ঠিক আছে। নট ক্লিক করলাম বের হয়ে গেলাম, এটা কিন্তু ট্রাফিক হিসাবে গুগল কাউন্ট করবে না। আপনার ওয়েবসাইটে ক্লিক করে মিনিমাম 7 মিনিট থেকেছে, ঠিক আছে, এটাকে গুগল, এটা চেঞ্জ হয়, স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়, এরকম একটা অ্যাপ্রক্সিমেট আছে যে মিনিমাম 7 মিনিট আপনার ওয়েবসাইটের মধ্যে থেকেছে। এখন কন্টেন্ট করুক, ছবি দেখুক, ভিডিও দেখুক, এটাকে তারা ফাইনাল কাস্টমার বা কনভার্সন হিসেবে ধরে নেয়। আচ্ছা, তো এইটার পরে আসে হচ্ছে গিয়ে, তো এটা বুঝতে পেরেছেন কনভার্সন, হাউ মেনি ক্লিকস কনভার্ট টু ফাইনাল কাস্টমার। এরপরে যেটা আসে আপনার সিটিআর, ক্লিক EHOROU, ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট হচ্ছে গিয়ে conversion divided by impression. conversion না, ক্লিকস ডিভাইডেড ক্লিক থ্রু রেট, তো ক্লিক দিয়ে আসছে। ক্লিক করাটা করতে পারাটাকেই ওরা আর কি মোটামুটি ধরে, মানে মানুষ তো ক্লিকই করে না ওয়েবসাইটে, এমন হচ্ছে গিয়ে যদি থাকে, ঠিক আছে। এই জন্য ফর্মুলাটা এইভাবে সাজানো হয়েছে। এখন আবার বড় হয় কেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, ওকে। ক্লিক থ্রো রেট, ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন, কতবার আসছিল তার মধ্যে থেকে কতজন মানুষ ক্লিক করেছে। এখানে যে আমি হচ্ছে গিয়ে যদি একটা এক্সাম্পল দেই, আচ্ছা এক্সাম্পল, আচ্ছা, যে আপনার ক্লিক হচ্ছে গিয়ে 100, ইমপ্রেশন হচ্ছে গিয়ে 500। আচ্ছা, তাহলে আমাদের সিটিআর কি 100 ভাগ 500 = 0.5, বোঝা গিয়েছে? বা হচ্ছে কি আমরা লিখতে পারি 5%। আচ্ছা, 5 না, কত হয় 100, মেক শিওর হয়নি। 100 ভাগ 500, দেখছেন, এনশিওর হয় না ভালো, 20%, ঠিক আছে। 0.2 মানে কি 20 ভাগ 100, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, 20% হচ্ছে আমাদের ক্লিক থ্রো রেট। আচ্ছা, এই হচ্ছে সিটিআর, ঠিক আছে। 500 জনের সামনে ওয়েবসাইটটা আসছে, 100 জন ক্লিক করেছে, তাহলে সিটিআর হচ্ছে 100 ভাগ 500, পার্সেন্টেজে বের হবে 20% মানুষ আমার ওয়েবসাইটে অ্যাটলিস্ট ঢুকেছে, ঠিক আছে। এরপরে ফাইনাল কাস্টমারে যারা কনভার্ট হবে ওটার জন্য তো কনভার্সনে আসছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন কনসেপ্টগুলো বোঝা খুবই জরুরি, কারণ আপনি যদি ক্লায়েন্টকে অ্যানালাইসিস ধরে বোঝাতে না পারেন, ক্লায়েন্ট আপনাকে বলদ বানিয়ে ছেড়ে দিবে, ঠিক আছে। যে আমার যে বলবে যে ঠিক আছে তুমি কন্টেন্ট লিখে দিছো, তোমাকে কন্টেন্ট আমি কেন লিখতে দিছিলাম, আমার ওয়েবসাইট সামনে যেন আসে। ওয়েবসাইট সামনে কখন আসবে? মানুষজন যখন ক্লিক করবে, কনভার্ট করবে। দেখো আমার ওয়েবসাইটের রেজাল্ট, ইমপ্রেশন 100, কনভার্সন 200,
আপনি যদি এগুলো ধরতে না পারেন ক্লায়েন্টের সাথে ডিবেট করবেন কিভাবে? ক্লায়েন্ট তো এগুলো দেখে আপনি বলদ বানায় বসে থাকবে, আপনি বলবেন হ্যাঁ তাই তো, আমার তো কন্টেন্ট তো তখন আপনি ডিবেট করে, যখন সে তো এই জিনিসগুলো পেয়ে যাবে, মার্কগুলো তার ওয়েবসাইটের ভিতরে এই জিনিসগুলো চলে আসবে, ঠিক আছে? তো তখন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এগুলো দেখে তাকে ডিবেট করে বলতে পারবেন, এই হিসাবটা করে যে ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ দিয়ে দেখাতে পারবেন যে এই যে দেখেন আপনার হচ্ছে গিয়ে সিটিআর রেট 20%, আমি যে কন্টেন্ট লিখে দিয়েছিলাম আগে কত ছিল আর এখন কত দেখেন, ঠিক আছে? যদি এই রেটটা বেড়ে থাকে তাহলে আমি আমার কাজ করে দিয়েছি, অবশ্যই ঠিক আছে, আমি কাজ করে দিয়েছি। এখন ফাইনালি আপনার এটা কনভার্ট হবে নাকি এটা কাস্টমারের দায়িত্ব। মেইন যেটা গিয়ে থাকে সিটিআর রেটটা, ঠিক আছে? আমাদের কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে যত বেশি আমরা মানুষের ক্লিক বাড়াবো তত হচ্ছে গিয়ে গুগল আস্তে আস্তে সামনে আসবে, এভাবে হচ্ছে। হ্যাঁ, সিটিআর তো সূত্রই, সিটিআর মানে হচ্ছে গিয়ে ক্লিকসকে ইমপ্রেশন দিয়ে ভাগ দেওয়া, ঠিক আছে? এই যে ক্লিকস পড়েছেন না, এই যে ক্লিকস, আচ্ছা ক্লিকস, সিটিআর তো সূত্রের নাম, সিটিআর হচ্ছে গিয়ে ক্লিক থ্রো রেট, সূত্রের নাম, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে এটার পার্সেন্টেজটা বের হবে কিভাবে, কতজন মানুষ আপনার ওয়েবসাইটে ক্লিক করেছে আর কতজন মানুষ আপনার সামনে আসছে, এটা দিয়ে এটা ভাগ হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 50% মতো হলে তাহলে ভালো, আপনার ওয়েবসাইট মোটামুটি ভালো পর্যায়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে ফাইন। যে 500 জন ইমপ্রেশন আসছে, অ্যাটলিস্ট 250 জন ক্লিক করেছে, ঠিক আছে? মিনিমাম 50%। আর 80% হয়ে গেলে তো সুপার, আপনি খুব দ্রুত চলে আসবেন, যে কোনো জিনিসে 80% সুপার, দ্রুত চলে আসবেন। ওকে ফাইন, ঠিক আছে। মিনিমাম যেন 50% হয়, তাহলে আপনি একটা কিছু বলতে পারবেন যে অ্যাটলিস্ট 50, আপনার আগে ছিল এই পার্সেন্ট, পরে আপনার কন্টেন্ট দেওয়ার 7 দিনের মাথায় আপনার আসছে এই পার্সেন্ট, একটা ডিবেট করতে পারবে। 80% হয়ে গেলে সুপার, তাহলে ক্লায়েন্ট নিজেই আপনার পেমেন্ট করে দিবে। এই আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লিক থ্রো রেট বুঝতে পারলাম। ইমপ্রুভড এসইও, আচ্ছা এসইওটা ইমপ্রুভ হয় কীভাবে? হেল্প সার্চ ইঞ্জিনস লাইক গুগল আন্ডারস্ট্যান্ড ইউর কন্টেন্ট বেটার, বুঝতে পারলাম। আচ্ছা, ভয়েস সার্চ অপটিমাইজেশন, আচ্ছা এটা আবার কি জিনিস? স্ট্রাকচার্ড ডেটা এনহ্যান্সেস রেজাল্টস ফর ভয়েস সার্চ। আচ্ছা, সবাই কি হাতে লিখে সার্চ দেয় এখন? না, এখন গুগলে হচ্ছে গিয়ে ভয়েস সার্চও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আপনার হচ্ছে গিয়ে যদি স্কিমাটা ঠিক মতো করা থাকে, কন্টেন্টের নিশটা ঠিক মতো, এই ফর্মের ঠিক মতো করা থাকে, ওয়েবসাইটের স্ট্রাকচারটা, মানুষজন যখন ভয়েস সার্চ দিবে আপনার রিলেটেড ক্যাটাগরি পেলে আপনার ওয়েবসাইটটাকেই সামনে আনবে গুগল, ঠিক আছে? বোঝা গেল স্কিমার অনেক গুরুত্ব, বুঝলাম। এখন কিভাবে অ্যাড করব এটাই আমাদের শিক্ষণীয় বিষয়। হাউ টু অ্যাড স্কিমা মার্কআপ টু ওয়ার্ডপ্রেস। আচ্ছা, কিভাবে অ্যাড করব? প্লাগইন একটা ইউজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? প্লাগইন মানে কি, এটা নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? যখন টিউবলাইট জ্বালাবো সুইচ লাগবে না আমার, ঠিক আছে? ঠিক আছে, এরকমই। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডাইরেক্ট চলে, তো ডাইরেক্ট শুধু ওয়েবসাইট বানিয়ে রেখে দিলাম, অটো আসতে থাকবে, অটো কন্টেন্ট হবে না, ঠিক আছে? হ্যাঁ হবে, অটো কন্টেন্ট হবে, সুন্দর হবে না, ঠিক আছে? বেখাপ্পা হয়ে একটা কন্টেন্ট এসে থাকবে, হঠাৎ করে ওয়েবসাইট খুলবে, ওয়েবসাইটের সামনেই কন্টেন্ট এসে পড়ে থাকবে, খুবই বাজে লাগবে, ঠিক আছে? তো প্লাগইন কি করবে? আপনার জিনিসগুলোকে সুন্দর করতে সাহায্য করবে, ঠিক আছে? তো এই যে এই মার্কআপটা অ্যাড করার জন্য আপনার একটা অনেকগুলো প্লাগইন লাগাতে হবে আমাদের, ঠিক আছে? এই যে 100তেই যে আমি 80 স্কোর উঠাবো, এটার জন্যই আমাকে একটা প্লাগইন লাগাতে হবে, যে র্যাঙ্ক ম্যাচ, সেই আমাকে বলবে, তারপর ইয়োস্ট আছে, এগুলো সব প্লাগইন, ঠিক আছে? প্লাগইন লাগাতে হবে। ওকে, তো ইউজিং প্লাগইনস রেকমেন্ডেড ফর ইজ, মানে সহজে যদি করতে চান আমার একটা প্লাগইন লাগিয়ে নিলেই ভালো, ঠিক আছে? সেভারাল প্লাগইনস সিম্পলিফাই দ্য প্রসেস অফ অ্যাডিং স্কিমা মার্কআপ। আচ্ছা, ঠিক আছে, তো স্কিমা মার্কআপ যদি করতে হয় এই প্লাগইনগুলো আমাকে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন প্লাগইনেরও কাহিনী আছে, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, দুইটা প্লাগইন একসাথে কাজ করে না, ঠিক আছে? এটা আমরা প্র্যাকটিক্যালি, যেমন এখানে যে দুইটা নাম দেখতেছেন না, র্যাঙ্ক ম্যাথ আর ইয়োস্ট, দুইটা কিন্তু দুইভাবে আপনার কন্টেন্টকে করে, জাজ করে। একটা হচ্ছে গিয়ে 100তে স্কোর দেয়, আরেকটা কি বলে যে বলছেন ইমোজি দেয়। এখন দুইজন যদি একসাথে অ্যাক্টিভ থাকে না, তাহলে কাজ করে না আবার, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে গিয়ে প্রবলেম, ঠিক আছে? যেমন আমরা এক সুইচ দিয়ে 3টা লাইট জ্বালাতে পারবো, সমস্যা নেই, হবে, ওই ইয়েটা নিতে পারবে যদি মোটামুটি একটু ভালো আর কি পাওয়ারফুল সুইচ বা তারটা যদি ভালো কোয়ালিটির হয়, ঠিক আছে? এক সুইচ দিয়ে ফ্রিজ আর হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন নিতে পারবে? নিতে পারবে না। তো ওয়েবসাইট এমনিই তো জিনিসটা ভারী, 50 থেকে 60টা কন্টেন্টে এমনিই যাবে, ছবি ভিডিও মিলে অনেক কিছু, অনেক ভারী একটা জিনিস হবে, ঠিক আছে? তো দুইটা প্লাগইন একসাথে কাজ করে না, ঠিক আছে? তো যখন আপনি একটা প্লাগইন দিয়ে কাজ করবেন, যেমন প্রথমে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনি
ঠিক করলেন যে হ্যাঁ আমি 198 স্কোর পেলাম, সাথে সাথে এটা একটা স্ক্রিনশট রাখলেন। আচ্ছা, তো র্যাঙ্ক ম্যাথটা যখন কাজ শেষ এটাকে একটু ডিঅ্যাক্টিভ করতে হবে, ডিঅ্যাক্টিভ করে আবার ইয়োসটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে ইয়োস দিয়ে দেখলেন যে হ্যাঁ দেখালেন যে আমি সব লাল ফেসগুলোকে আমি সবুজ ফেস হলুদ ফেসে কনভার্ট করলাম, এটার একটা স্ক্রিনশট রাখলেন। ঠিক আছে, দোনো স্ক্রিনশট কমপ্লিট করে তারপর ক্লায়েন্টকে হচ্ছে কি আপনি পাঠালেন যে এই হচ্ছে আমি কন্টেন্ট পাবলিশ করেছিলাম, এই হচ্ছে আমার র্যাঙ্ক ম্যাথে স্কিমা স্কোর যেটা র্যাঙ্ক ম্যাথে যে আমার হচ্ছে কি 198, এই হচ্ছে ইয়োস্টের স্ক্রিনশট যেখানে আমি সব লাল ফেসকে সবুজ ফেস করাইছি। দুই ধরনের স্ক্রিনশট রাখতে হবে, বিফোর আফটার। সব কিছুতে যেমন আমরা বিফোর আফটার করি না গ্রাফিক্সে, এরকম। ঠিক আছে, যে প্রথমেই কন্টেন্টটা দিবেন দেখবেন হচ্ছে সব চেহারা লাল হয়ে রয়েছে একটা দুইটা বাদে। ঠিক আছে, ওইটার একটা স্ক্রিনশট রাখতে হবে। যখন আমরা এই যে চেহারা এনহ্যান্স করি, ছবি এনহ্যান্স করি, বিফোর আফটার করি না, ওইটাই। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি আফটার ফর্সা করার পর কি করছেন, ঠিক আছে, ভালো করার পর কি করছেন, এই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ইয়োস্ট এসইও লাগাবো, র্যাঙ্ক ম্যাথ লাগাবো, এই দুটো তো লাগাবো, এগুলো সব স্কিমার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এরপরে আরেকটা আছে স্কিমা প্রো। ঠিক আছে, AFA dedicated plugin for adding and customizing structured data। আচ্ছা, অল ইন ওয়ান এসইও, এটাও আমরা ইউজ করব। ঠিক আছে, অল ইন ওয়ান এসইও এটা কি জিনিস? অল ইন ওয়ান এসইও, এটাকে AI এসইও বলা হয়ে থাকে। ঠিক আছে, AIO এসইও। আচ্ছা, AI নাকি L, এটা AL এসইও, সরি ALO এসইও, অল ইন ওয়ান এসইও includes built-in schema support for posts, pages, and custom post types। এই যে আপনি যদি এই প্লাগইনটা ইউজ করেন, বিল্ট-ইন স্কিমা সাপোর্ট। ঠিক আছে, ওই যে আমি এটাই বলছিলাম, এই প্লাগইনটা যদি নামিয়ে নিই তাহলে আর আপনার আলাদাভাবে স্কিমা প্রোটার দরকার হচ্ছে না। এটার মধ্যে কি করে বিল্ট-ইন স্কিমা করে দেয়। ঠিক আছে, এটা নামিয়ে ফেললেই প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্টের জন্য এই যে স্কিমা মানে আমি কি বলেছিলাম যে একটা বিষয় নিয়ে কন্টেন্ট লিখতেছেন, সেটার আবার একটা ডিটেল ধারণা একটা ফর্মে লিখতে হবে। এটা কি মানুষের পক্ষে সম্ভব? এমনিই তো আপনি 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখতেছেন, এটা নিয়ে আবার কি এত ডিটেল লিখবেন? ঠিক আছে, তো এই কাজগুলো কি করে দেয়? এই যে প্লাগইনগুলো করে দেয়। র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট আপনার প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা কন্টেন্টের জন্য সে অটো হচ্ছে স্কিমা বিল্ড করতে থাকে। ঠিক আছে, যদি আপনি এগুলো ইউজ করেন। আর অল ইন ওয়ান যদি ইউজ করেন তাহলে এটা একদম বিল্ট ইন অবস্থায় থাকে। ঠিক আছে, আমরা তিনটারই ব্যবহার মোটামুটি চেষ্টা করব দেখানো। ঠিক আছে, চেষ্টা করব। এই দুটো তো হবেই, এটাও দেখাবো। এটা তো প্রো, এটা হচ্ছে কি যে টাকা লাগবে, টাকা দিয়ে। প্রোটা তো আর আমরা ফ্রিতে পাবো না, ওইটা আমাদের টাকা লাগবে। বাকি তিনটা আমরা করার চেষ্টা করব। ফাইন, বোঝা গেল। এরপরে ম্যানুয়ালি অ্যাডিং স্কিমা মার্কআপ, ম্যানুয়ালি কিভাবে অ্যাড করব। ঠিক আছে, এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, তারপর আমরা চেষ্টা করব কিভাবে। ইফ ইউ প্রিপেয়ার custom solutions, you can add schema directly by embedding JSON-LD code। আচ্ছা, in your website। আমার ওয়েবসাইটের ভিতর যদি এই কোডটা বসিয়ে দিই তাহলে হচ্ছে কি একটা মানে অটো আর কি একটা স্কিমা হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এটা কিভাবে করতে হয় ওরা একটা স্ক্রিনশট দিয়ে দেখা আছে। আমার ওয়েবসাইট যখন তৈরি হবে দেখা যাবে অ্যাপিয়ারেন্স নামে অপশন আসবে একটা। ঠিক আছে, এখান থেকে থিম এডিটরে যেতে হবে, ইন ইওর ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আচ্ছা, এরপরে আমাকে JSON/LD এই কোডটা দিতে হবে ইন দ্য হেড ট্যাগ। আচ্ছা আচ্ছা, এই যে আমার ওয়েবসাইটের ইয়ের ভিতর ঢুকে হেড ট্যাগ যেখানে দেয়, ঠিক আছে, যদিও এটা ওয়েব ডিজাইনারের কাজ, ঠিক আছে, বাট আমরা হচ্ছে গিয়ে এটার ভিতরে যদি আমরা কোনো একটাভাবে ঢুকতে পারি, হেড ট্যাগ শুরুতে যে হেড ট্যাগটা দেয় এখানে কোডটা বসাতে হবে। ঠিক আছে, হেড ট্যাগ সেকশন অফ ইউর হেডার PHP। আচ্ছা, ফাইল ইউজ, আচ্ছা, হুক ইন ইউর ফাংশন ওপেন। এটা তো আমরা পারবো না, আমরা হচ্ছে যেটা করতে পারবো এই যে ওয়েবসাইটটার ভিতর ঢুকা যাবে, ঢুকে এখানে এই যে হেড ট্যাগ যেখানে Ctrl+F দিয়ে ফাইন্ড করতে হবে হেড কোথায় লেখা আছে। ওই হেড ট্যাগের ওইখানে যে একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কোডটা বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের স্কিমাটা এটার মধ্যে ইনজেক্ট হবে। এটা যদি ম্যানুয়ালি করতে চাই, ঠিক আছে, যেটা যেন বললাম কোডাররা যেটা করে, ওয়েব ডিজাইনাররা। আর যদি আমরা এই যে টুলস প্লাগইন ইউজ করতে চাই তাহলে এগুলো দিয়ে করতে পারবো। ঠিক আছে, চেষ্টা করবো সব যতগুলো হয়, ঠিক আছে, ম্যানুয়ালি করবো, এগুলো করবো যতগুলো করা যায়। কিছু কিছু হবে, কিছু কিছু হবে না, সবগুলোই করার চেষ্টা করবো। ফাইন, ইউজিং এ কাস্টম থিম অফ প্লাগইন বিল্ডার। আচ্ছা, এটা কি সাম প্রিমিয়াম থিমস লাইক এক্সট্রা অর জেনারেট প্রেস। এটা তো আমরা ইউজ করব, এক্সট্রাটা আমাদের লাগবে। এক্সট্রা হচ্ছে স্টার্টিং একটা স্কিমা বা টেমপ্লেট।
আপনি হচ্ছে কি একদম যে প্রথম যে আপনি আপনার ওয়েবসাইটে যে একটা থিম দিবেন, যে থিমের উপর দাঁড়াবে, ঠিক আছে। এখন এখানে আবার অনেকে কনফিউজ হচ্ছেন থিম জিনিসটা কি। আচ্ছা, আমি একটু আগে বুঝাই থিম কি। এগুলো না বুঝলে তাহলে বুঝবেন না কি নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা, এই যে এগুলা হচ্ছে এক একটা ওয়েবসাইটের থিম। থিম বলতে কি আপনার হচ্ছে এরকম লেখা আসবে না, কিন্তু এই স্ট্রাকচারটা আসবে, এই যে বাদিকে ডিজাইন সোজা বসে, ঠিক আছে। কোন ডিজাইনের হবে, যে আপনার হচ্ছে কি এই যে হেডিংটা উপরে থাকবে, নিচ দিয়ে কন্টেন্ট যাবে এরকম, নাকি হেডিংটা এভাবে বাদিক থাকবে নিচ দিয়ে, এগুলোকে বলা হয় থিম, ঠিক আছে। ওকে, আমরা এখন এটা নিয়ে আলোচনা করতেছি, জাস্ট বোঝানোর জন্য দেখালাম, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, হ্যাঁ। তো এই যে অ্যাস্ট্রাটা কি করবে, অ্যাস্ট্রা প্লাগইনটা যদি আমি লাগিয়ে নিই, সে আমাকে ফ্রিতে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো থিম দিয়ে দিবে। সেখান থেকে আমরা থিম চয়েস করে একটা থিম লাগিয়ে নিতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। ওকে, জেনারেট প্রেস যে কোনো একটা, আমরা অ্যাস্ট্রা সবাই ইউজ করি, অ্যাস্ট্রাটাই ইউজ করব। পেজ বিল্ডার্স লাইক, আচ্ছা, এরপরে থিম তো লাগালাম, পেজের ভিতর যে এডিট করব এটার জন্য একটা প্লাগইন লাগবে। এটা হচ্ছে গিয়ে কি নাম এটার, এলিমেন্টর। হয় আপনি এলিমেন্টর ইউজ করতে পারেন, অথবা হচ্ছে DIVI এটা ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে গিয়ে যে এটা ইউজ করি, এলিমেন্টর প্লাগইন, এটা ইউজ করব, ঠিক আছে। ওকে, ফাইন। ওকে, সো যেটা বলতেছিলাম, আমরা এই যে ভিতরের লেখা এডিট করার জন্য আমরা কোনটা, এলিমেন্টর প্লাগইন, এই প্লাগইনটা ইউজ করব, ঠিক আছে। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদেরকে নামাতে হবে প্লাগইন স্কিমা অপশন হিসেবে, ঠিক আছে। ওকে, বোঝা গেল। তো স্কিমা সবাই ক্লিয়ার, যে আমাদের ওয়েবসাইটটার স্ট্রাকচার কেমন হবে সেটার জন্য যে প্লাগইনগুলো আমরা ইউজ করব, কারণ আমরা তো ওইভাবে ওয়ার্ড মানে একটা ফর্মের মধ্যে এত ডাটা লিখে ওইভাবে পারবো না। তো এই যতগুলো প্লাগইনের নাম বললাম, ইয়োস্ট, র্যাঙ্ক ম্যাথ, অল ইন ওয়ান, অ্যাস্ট্রা, এলিমেন্টর, এই সবগুলোর সাহায্যে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা দাঁড় করাবো। স্কিমা মার্কআপ মানে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে, ঠিক আছে। এটার একটা কোনো টুল নেই, এটা অনেকগুলো টুলসের সাহায্যে আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটা দাঁড় করাতে হবে। আর যদি ওই যে ম্যানুয়ালি করতে চাই, কোনোভাবে যদি আমি ভিতরে ঢুকতে পারি, তাহলে এই যে JSCON যেটা ওই হেডার ট্যাগে ওইটা যদি বসাতে পারি, দেখি বসানো যায় নাকি, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি স্কিমা মার্কআপ, আমরা একটু ক্লিয়ার হলাম। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার হব। সেটা হচ্ছে গিয়ে কি, ক্যানোনিক্যাল ট্যাগ। এই জিনিসটা আবার কি জিনিস, ক্যানোনিক্যাল ট্যাগ। আচ্ছা, সো আমরা আসি ক্যানোনিক্যাল ট্যাগ। ওকে, না না না, এগুলা বুঝতে হবে, না বুঝতেছে এটা ভালো ভালো। তো আপনার জিনিসগুলো যদি না ক্লিয়ার না হন, এই যে আমি এখানে শুধু স্কিমা মানে এক লাইন লিখেছেন ওয়েবসাইটের স্ট্রাকচার, এখন ওয়েবসাইটের স্ট্রাকচার আপনি কীভাবে বানাবেন, আপনি যদি ডিটেলস ওই টুলসগুলো না জানতেন তাহলে আপনি সারা জীবন এগুলো তো বুঝতে হবে, না বুঝে এগুলো করার কিছু নেই, ঠিক আছে। ওকে, এসইওর হচ্ছে মেইন জার্নি এখন থেকে শুরু। এসইও পুরো জিনিসটাই তো ওয়েবসাইট নিয়ে, সার্চ ইঞ্জিন নিয়ে, ঠিক আছে। এগুলো ডিটেলস না জানলে হবে না। ওকে, ক্যানোনিক্যাল ট্যাগ এই জিনিসটা কি। আচ্ছা, নর্মালি আমরা কোন ট্যাগ চিনি, হ্যাশট্যাগ চিনি, ঠিক আছে। এটা হলে তাহলে আবার কোন ধরনের ট্যাগ, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আমরা যেটা দিই হ্যাশট্যাগ, সেটা হচ্ছে কোন একটা ক্রিয়েটেড গ্রুপের মধ্যে যেন আমার পেজটা বা পোস্টটা ছড়িয়ে যায়, তাই না, এটাই তো হ্যাশট্যাগ, ঠিক আছে। আর ক্যানোনিক্যাল ট্যাগ জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে এই যে আমরা যে HTML যারা করে, যারা কোডিং শিখে, তারা যে এক একটা মানে কোড লেখে, এই প্রত্যেকটা কোডকে এক একটা ট্যাগ বলে। যেমন হেডার ট্যাগ, এটার আন্ডারে কি শিরোনামটা দিতে হয়। তারপর কি বলে বডি ট্যাগ, এটার আন্ডারে কি ভিতরে ডেসক্রিপশন দেয়, ঠিক আছে। ইমেজ ট্যাগ, এটার আন্ডারে কি ছবি দেয়, ঠিক আছে। মানে প্রত্যেকটা হেডিংকে কোডিংয়ের ভাষায় এক একটা ট্যাগ বলে, ঠিক আছে। তো এরকম কিছু ট্যাগ আমাদেরকে করতে হবে, আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বসাতে হবে। তো দেখি ক্যানোনিক্যাল ট্যাগ জিনিসটা কি। এই ক্যানোনিক্যাল ট্যাগ ইজ অ্যান HTML এলিমেন্ট, এই যে শুরুতেই বলে দিয়েছে, এটা একটা কোডিংয়ের একটা উপাদান, ঠিক আছে। এটা ওই হ্যাশট্যাগ না, কোডিংয়ের একটা উপাদান। দ্যাট হেল্প সার্চ ইঞ্জিন, যেটা সার্চ ইঞ্জিনকে সাহায্য করে আইডেন্টিফাই দ্য প্রিফার্ড ভার্সন অফ এ ওয়েব পেজ। আচ্ছা,
ওয়েব পেজের মধ্যে সবচেয়ে প্রিফার্ড মানে সার্চ ইঞ্জিন পছন্দ করে এরকম ভার্সনটাকে খুঁজে বের করা। when multiple versions of the same content exists। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি সোজা ভাষায় এমন কিছু ট্যাগ যেটা আপনার কন্টেন্টকে অন্যদের কন্টেন্ট থেকে আলাদা করে। একটা সিম্পল ভাষায় চিন্তা করেন, এই যে আমরা কন্টেন্ট লেখার আগে কি গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করলাম, ঠিক আছে, তারপর যেটা আমরা ভালো স্কোর পেলাম সেটাকে আমরা টাইটেল হিসাবে নির্বাচন করলাম, ঠিক আছে। এই যে আমরা যে সেমরাশ, সার্ফার, উবার সাজেস্ট ইউজ করলাম, আমরা তো আর একাই ইউজ করতেছি না, লাখ লাখ মানুষ ইউজ করতেছে, ঠিক আছে। তো ধরেন কোন একটা মানুষ সিদ্ধান্ত নিল মুভির উপর একটা ওয়েবসাইট খুলে ওইটার উপর কন্টেন্ট লিখতে থাকবে। তো তার কাছেও তো আমরা যেটা কোনটা আসছিল মুভির উপর, এআই মুভি আসছিল না আমাদের যে ইয়েটা গোল্ডেন কিওয়ার্ড, তার ক্ষেত্রেও তো এটাই আসবে, ঠিক আছে, সর্বনিম্ন মান এটাই আসবে। কারণ এখনো পর্যন্ত যতগুলো আপডেটেড টুলস আছে সবগুলো আপনাদের দেখিয়েছি, এরপরে যদি আরও আসে আরও দেখাবো, সমস্যা নেই। যে 6-7টা টুলস আছে সবগুলোই আপনাদের দেখানো হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তো সেও তো হচ্ছে গিয়ে এআই মুভিকেই চয়েস করবে তার হচ্ছে গিয়ে কন্টেন্টের টাইটেল লেখার জন্য। তাহলে তার কন্টেন্টটা আপনার কন্টেন্টের থেকে ডিফারেন্ট হবে কিভাবে? আপনার কন্টেন্ট তো কন্টেন্ট পাবলিশ করবেন, সাথে ওই যে এখন হচ্ছে ফেসবুকের হ্যাশট্যাগের সাথে কনসেপ্টটা মিল খাবে, যে আপনিও ফেসবুকে হচ্ছে গিয়ে শাকিব খান 10 নম্বর বিয়ে করছে এটা নিয়ে পোস্ট দিছেন, আরেকজনও পোস্ট দিছে, বাট আপনার পোস্টটা বেশি ছড়াইছে। কেন ছড়াইছে? আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছেন, যে আপনার এই পোস্টটা মিডিয়া, মুভি, সিনেমা এসব রিলেটেড হ্যাশ দিয়ে লিখে দিয়েছেন, যে এইসব গ্রুপগুলোতে যেন ছড়িয়ে দেয়। আর সে কি করে রাখছে? জাস্ট নর্মালি পোস্ট দিয়েছে শাকিব খান 10টা বিয়ে করেছে, আপনি এটাই লিখছেন শাকিব খান 10টা বিয়ে করেছে, কিন্তু আপনি কি লিখছেন উপরে যে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছেন না, এটাতে কি করেছে আপনার পোস্টটা মাল্টিপল বিভিন্ন ইউনিক করে দিয়েছে, মানে অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছে। তার পোস্টটা তার ওই যে 10 জন লাইক দিয়েছে তার মধ্যে সীমাবদ্ধ আছে, ঠিক আছে। তো ক্যানোনিক্যাল ট্যাগটা এইভাবেই বুঝবেন, যে আপনার যে কন্টেন্টটা এরকম বিষয় নিয়ে আরো লাখ লাখ মানুষ কন্টেন্ট লিখতেছে, বাট আপনার কন্টেন্টের ভিতর যেগুলো আপনি স্পেশাল ট্যাগ ইউজ করবেন, যেগুলো আপনার কন্টেন্টকে অন্যদের থেকে ডিফারেন্ট করবে, ইউনিক করবে, আলাদা করবে, সার্চ ইঞ্জিন আপনাকে হচ্ছে গিয়ে ইউনিকভাবে সামনে আসবে যে ট্যাগগুলোর মাধ্যমে, সেগুলোই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে। ওকে ফাইন। সোজা ভাষায় হ্যাশট্যাগ যেমন আমাকে জিনিসটা ছড়াতে সাহায্য করে, আর ক্যানোনিক্যাল ট্যাগটা আমাকে ইউনিক করতে সাহায্য করে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। যেমন আমরা যে এআই মুভি লিখে সার্চ দিয়ে আমরা যখন এসইও করতাম না, এসইওর সময় ওই যে টিউন পকেট থেকে কিছু ট্যাগ দিয়ে দিতাম না, জাস্ট লাইক ওইটাই, ঠিক আছে। আমরা আমাদের যে কন্টেন্ট লিখবো, কন্টেন্টের জন্য আমরা কিছু ট্যাগ দিয়ে দিব, যে এই রিলেটেড জিনিসগুলো নিয়ে যারা যারা সার্চ দিবে এই ট্যাগগুলো নিয়ে আমার কন্টেন্টটা যেন সামনে আসবে, ঠিক আছে, সেটাই কি স্যার ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে। তাহলে যে জিনিসটা ভালো মতো না বুঝে ক্যানোনিক্যাল ট্যাগ, এটা এতটাই ইম্পর্টেন্ট, আপনিও এআই মুভি নিয়ে লিখছেন, সেও লিখছে, বাট আপনারগুলোর মধ্যে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা আছে। তো সার্চ ইঞ্জিন কি করবে, যখনই মানুষ ওই ট্যাগ ওয়ার্ডগুলো নিয়ে গুগলে সার্চ দিবে, আপনার ওয়েবসাইটটাকেই গুগল সামনে আসবে। এবার বুঝতে পেরেছেন? আছে আছে সবই সব আমরা প্র্যাকটিক্যাল, আগে তো কনসেপ্টটা বুঝে নিলাম, ঠিক আছে। হ্যাশট্যাগ ছাড়াই নর্মালি ট্যাগ হ্যাশট্যাগ না, হ্যাশট্যাগ, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, লাস্ট লাইনটা আমাদের জন্য, when multiple versions of same content exists। একই কন্টেন্টের জন্য একাধিক ভার্সন রয়েছে, মানে একই কন্টেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে আসে। তো ক্যানোনিক্যাল ট্যাগটা তখন কি করবে, সার্চ দ্যাট হেল্প সার্চ ইঞ্জিন আইডেন্টিফাই, কারণ সার্চ ইঞ্জিন আপনারটা ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে, এটাই এখানে বুঝিয়েছে। ইট ইজ এসেনশিয়াল ফর এসইও টু প্রিভেন্ট এই যে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস অ্যান্ড কনসিডারেবল লিঙ্ক ইকুইটি, ঠিক আছে, ডুপ্লিকেট হওয়ার চান্সেস আর থাকবে না, ঠিক আছে। যে বললাম না যে কেজিআরটা আপনি যেটা বের করবেন ওইটা বের করবে, আপনারটা ডিফারেন্সিয়েট হবে কিভাবে, ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে হবে, ডুপ্লিকেট হবে না। এই আচ্ছা ফাইন। আপনার যে প্ল্যাগারিজম চেকারে চেক করবেন, সেখানে তো 100% ইউনিক থাকবে, আপনি তো সিনোনিম নিউ চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু কন্টেন্টের টাইপ তো সেম, মানে হচ্ছে গিয়ে ধরেন এআই মুভি যেটা টাইটেল, ওই মুভি ওটা টাইটেল, এটা তো সেম হতেই পারে, ঠিক আছে। তো এই ক্যানোনিক্যাল ট্যাগ আপনাকে আলাদা একটা হচ্ছে গিয়ে প্রিফারেন্স বা বলেন একটা এজ দিবে, যে আপনারটা যেন সামনে নিয়ে আসে। ওকে ফাইন, সামনে বাড়ি। ওয়াই ক্যানোনিক্যাল ট্যাগস আর ইম্পর্টেন্ট, কেন জরুরি এটা? আচ্ছা, অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস, প্রথমেই 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড হুইচ ভার্সন অফ এ পেজ টু ইন্ডেক্স। ইন্ডেক্স এই ওয়ার্ডটার সাথে আজকে থেকে একদম পরিচিত হয়ে যাবে।
ইন্ডেক্স। আমরা যখন গুগলে গুগলে আসি, কোনো একটা জিনিস নিয়ে সার্চ দিই, ঠিক আছে, যেমন মুভি, ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো আসছে না তাদেরকে বলা হয় ইন্ডেক্সড হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে সূচিপত্রের শুরুতে আসে ইন্ডেক্স হয়েছে, সেকেন্ড পেজগুলোকে আর ইন্ডেক্স হিসাবে ধরা হয় না, থার্ড পেজগুলোকে আর ইন্ডেক্স হিসাবে ধরা হয় না। তো এই যে ফার্স্ট পেজ আসা মানে আমরা তো এতদিন পড়েছি ফার্স্ট পেজে আনা, ফার্স্ট পেজে আনা, ফার্স্ট পেজে আনা, এটা হচ্ছে কি মানে খুবই একটা র লেভেলের ওয়ার্ড হয়ে যায়। সার্চ ইঞ্জিনের ভাষায় এটাকে বলা হয় ইন্ডেক্স হওয়া, যে গুগলে ফার্স্ট পেজে আপনার জিনিসটা শো করেছে, ঠিক আছে, এটাকে বলে ইন্ডেক্স হওয়া, ঠিক আছে, ফাইন, বোঝা গেল ইন্ডেক্স মানে কি। তাহলে হচ্ছে গিয়ে যে আপনার সেম নামে দুইটা কন্টেন্ট গিয়েছে, গুগল আপনারটাকে ইন্ডেক্স করবে যদি আপনার ভালো লেভেলের ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে দেন 5-6টা, ঠিক আছে, ওকে ফাইন। কনসিডারেবল লিঙ্ক ইকুইটি, এটা আবার কি জিনিস? এনশিওর দ্য ব্যাকলিংকস টু ডুপ্লিকেট অর সিমিলার ইউআরএলস বেনিফিট দ্য মেইন। এই যে আপনি হচ্ছে কি যে ব্যাকলিংকস করেছেন, ঠিক আছে, এটা হচ্ছে কি যখন অফ পেজ এসইও শিখবেন তখন শিখবেন। ব্যাকলিংকস মানে কি, যে আমার ওয়েবসাইটটা আমার নিজের অনেক কষ্ট করে কন্টেন্ট এই স্কিমা ট্যাগ ম্যাগ সব দেওয়ার পরও 6 মাস হয়ে গেছে, র্যাঙ্কে আসতেছে না, ঠিক আছে, 1 বছরের কাছাকাছি চলে আসতেছে, র্যাঙ্কে আসতেছে না। তখন আমাকে কি করতে হবে? 1 বছর এনাফ টাইম, এরপরে আমাকে ব্যাকলিংকসে চলে যেতে হবে, যে জোর করে আমার ওয়েবসাইটটার প্রচার করা, আমার এই ওয়েবসাইটটাই আদার্স ভালো ভালো ওয়েবসাইটে যে গেস্ট পোস্ট করে আসবো, ঠিক আছে। আচ্ছা, এখন যেসব ওয়েবসাইটে আমি গেস্ট পোস্ট করে আসতেছি, আমি কি একাই ওখানে যাচ্ছি গেস্ট? ওইখানে সবাই ব্যাকলিংকস করতে পারে, এবং ওই মানে যেগুলোতে গেস্ট পোস্টিং করা যায় এগুলোই পৃথিবীর সর্বব্যাপী ইউজ করা হয়। এমন না যে আপনার ক্ষেত্রে যেটা আসবে অন্য সবাই কি গুগলে যেই সার্চ দিবে যে কোন জায়গাগুলোতে আমরা গেস্ট পোস্ট, উইকিপিডিয়া কি আপনাকে গেস্ট পোস্ট করতে দিবে? এগুলো তো হচ্ছে স্ট্যাবলিশ সাইট। উইকিপিডিয়া আপনাকে, উইকিপিডিয়া, ইনভেস্টমেন্টপিডিয়া, এগুলো হচ্ছে কি স্ট্যাবলিশ সাইট, এগুলোই তো আপনি অ্যাক্সেস ছাড়া এটার ভিতরে যে পোস্ট করতেই পারবেন না। তাহলে যেসব জায়গায় ফ্রিতে গেস্ট পোস্ট করা যায়, আপনিও ফ্রি মানে কি আপনি যেটা পারতেছেন বাকিরাও সে একই জায়গায় ব্যাকলিংকস করবে। তো গুগল যখন দেখবে আপনার ওয়েবসাইটটা, ফর এক্সাম্পল www.org.com, আপনার ওয়েবসাইটটাও org.com-এ ব্যাকলিংকস করা, মানে ওইখানে যে পোস্টিং করা আছে, আরেকজনের ওয়েবসাইটটাও ওইখানে যে পোস্টিং করা আছে, তখন গুগল কাকে সামনে আনবে? এবং দুইজনেরই আপনাদের ক্যাটাগরি সেম, দুইজনেই মুভি রিলেটেড ওয়েবসাইট, তখন আপনাকে এই যে ক্যানোনিক্যাল ট্যাগটা সাহায্য করবে, যে আপনার যে ট্যাগগুলো গুগলকে বলে দিবে যে এই কন্টেন্টের মধ্যে এই ইউনিক জিনিসগুলো আছে, গুগল তখন আপনারটা ব্যাকলিংকসটা সামনে করবে, ঠিক আছে, ওকে ফাইন, বুঝা গেল। আচ্ছা, ইমপ্রুভ ক্রাউড। ক্রাউড মানে কি বলেছি? ক্রাউলিং, ক্রাউড আনা, ক্রাউল, এই জিনিসটার একটু ব্যাখ্যা জানা দরকার। হোয়াট ইজ ক্রাউল? আচ্ছা, ক্রাউল মানে কি আবার, ঠিক আছে, অনেকে কনফিউজ, হোয়াট ইজ ক্রাউল। ক্রাউলিং অ্যান্ড ইন্ডেক্সিং বলে এটাকে। আচ্ছা আচ্ছা, ক্রাউড ডেফিনেশন অ্যান্ড মিনিং। গুগল আর এখন কেউ ইনফরমেশনের জন্য ওইভাবে ইউজ করে না, কারণ অনেক আজাইরা তথ্য চলে আসে। ক্রাউল ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আর এই যে অনেকে হচ্ছে গিয়ে যে ফ্রেশ ম্যাচটা করে না, তো এই জন্য হচ্ছে গিয়ে হয় না, ঠিক আছে। ইনভাইটেড কমা টমা এগুলো ইউজ করলে কারেক্ট আপনি যে ইনফরমেশনটা চাচ্ছেন, অ্যাকুরেট ইনফরমেশন কাছে দ্রুত চলে আসে। আচ্ছা, ক্রাউল জিনিসটা কি? আচ্ছা, ওকে, ক্রাউল in WordPress website refers to the process where search engine bots like Googlebot systematically browse your site to index its content. আচ্ছা, ক্রাউল মানে হচ্ছে গিয়ে কি, গুগলের যে রোবটটা আছে সেই রোবটটা কি করবে, আপনার ওয়েবসাইটের ভিতর ঢুকবে, ঢুকে আপনার কন্টেন্ট পড়বে, এটাকে বলে ক্রাউল করা, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে কি, প্রপার ক্রাউলিং এনশিওরস ইওর ওয়েবসাইট র্যাঙ্কস। গুগল যদি ঠিক মতো হচ্ছে কি
পড়তে পারে আপনার ওয়েবসাইটটা, তাহলেই তো আপনার র্যাঙ্ক হবে সুন্দরভাবে ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট। অ্যান্ড প্রোভাইডস আপ টু ডেট ইনফরমেশন টু ইউজার্স, আপনাকে আপ টু ডেট ইনফরমেশন ইউজার্স দিতে থাকবে, ঠিক আছে। কীভাবে এটা কাজ করে ওয়ার্ডপ্রেসের মধ্যে? আচ্ছা, সার্চ ইঞ্জিন বটস, সার্চ ইঞ্জিনের যে বট রোবটগুলো আছে, এখানে বারবার বলতেছে সার্চ ইঞ্জিন, কোথাও কিন্তু গুগল বলতেছে না, কারণ সার্চ ইঞ্জিন একটা না, ইয়াহু আছে, বিং আছে, সবগুলোতেই, ঠিক আছে। সার্চ ইঞ্জিন বটস ফলো লিঙ্কস টু ডিসকভার পেজেস, অ্যানালাইজ কন্টেন্ট, অ্যাড দ্য পেজেস টু দ্য আপার সার্চ ইন্ডেক্স। আচ্ছা, তো এই যে রোবটগুলি তারা কি ফলো করে? লিঙ্ক ফলো করে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে যে ইউআরএলটা হবে, লিঙ্কটা হবে, সেটা ফলো করে, ওইটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকে কন্টেন্ট পড়ে যদি ওই ট্যাগ ম্যাক স্কিমা সব কিছু ঠিক দেখে এসইও অপটিমাইজ হয়, ইন্ডেক্স করে ফেলবে, মানে ফার্স্ট পেজে নিয়ে এসে পড়বে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস বিংস এসইও ফ্রেন্ডলি অলরেডি ইপি প্রোভাইডস এই স্ট্রাকচার। ওয়ার্ডপ্রেস হচ্ছে কি আমাদেরকে একটা রেডিমেড স্ট্রাকচার দেয়। কন্ডাক্টিভ টু ক্রাউলিং, যেটা ক্রাউলিংয়ের জন্য কন্ডাক্টিভ, মানে সহজে হয় আর কি। আচ্ছা, বাট দেয়ার আর স্পেসিফিক কনফিগারেশন ইউ ক্যান ইউজ টু অপটিমাইজ দিস। এটাকে অপটিমাইজ মানে ভালো করার জন্য ওয়ার্ডপ্রেসে আপনারা কিছু কনফিগারেশন ইউজ করতে পারেন। আচ্ছা, কি কনফিগারেশন ইউজ করতে পারি? অ্যাক্সেস ইওর robot.txt ফাইল, ঠিক আছে। এই যে robot.txt, এটা পরের স্লাইডে ছিল। আচ্ছা, এটা একটু থাকুক, এটা একটু পরের স্লাইডে আছে। তাহলে ক্রাউল এতটুকু পর্যন্ত বুঝতে পারলেন যে ক্রাউল মানে কি? ক্রাউল মানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা ধরে সার্চ ইঞ্জিনটা আমার ওয়েবসাইটের ভিতর ঢুকবে, আমার কন্টেন্ট পড়বে, তারপর আমার স্কিমা, ট্যাগ, কন্টেন্টের ইউনিকনেস, এসইও অপটিমাইজেশন সব দেখে আমার ফার্স্ট পেজে ইন্ডেক্স করে ফেলবে, ফার্স্ট পেজে নিয়ে এসে পড়বে। এটা হচ্ছে গিয়ে ক্রাউলিং। এখন এটা কীভাবে করে এটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা কোথায় জানি ছিলাম? আমরা হচ্ছে গিয়ে এই ক্যানোনিক্যাল ট্যাগ এটার মধ্যে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো কোথায় আমরা হচ্ছে গিয়ে ক্যানোনিক্যাল ট্যাগ, হাউ ক্যানোনিক্যাল ট্যাগ ওয়ার্ক ইন ওয়ার্ডপ্রেস। এটা না, হ্যাঁ, এটা আমরা পড়েছি। এই যে কীভাবে ওয়ার্ডপ্রেসে ক্যানোনিক্যাল ট্যাগটা কাজ করে, এটা পড়তে যে আমরা হচ্ছে কি ওই যে ক্রাউলে আসলাম, যে রোবটটাকে আনতে সাহায্য করে, ঠিক আছে। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি জেনারেট ক্যানোনিক্যাল ট্যাগস ফর পোস্ট অ্যান্ড পেজেস অ্যান্ড অ্যাক্টিভিটিস, হাউএভার ইউ ক্যান কাস্টমাইজ দেম ফর মোর কন্ট্রোল। এই যে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন তাহলে কি করে? বাই ডিফল্ট, ঠিক আছে, বাই ডিফল্ট আপনি যখন একটা কন্টেন্ট পোস্ট করতে যাবেন না, দেখবেন ডান দিকে ক্যানোনিক্যাল ট্যাগের বক্স থাকবে। সে আপনার পোস্টের সাথে রিলেটেড 4-5টা ট্যাগ অলরেডি দিয়ে রাখবে, শুধু ওইটার ভরসায় থাকলে হবে না, আপনি নিজের থেকেও আরও কয়েকটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেস ইউজ করলে অটোমেটিক্যালি কিছু ক্যানোনিক্যাল ট্যাগ আপনাকে জেনারেট করে দিবে। হাউএভার ইউ ক্যান কাস্টমাইজ দেম ফর মোর কন্ট্রোল, আপনি হচ্ছে গিয়ে সেগুলোকে চেঞ্জ বা আরও কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই সব অপশনগুলো আমরা দেখবো যখন আমরা কন্টেন্টটা পাবলিশ করবো না, যা পড়তেছি। তো এখন হচ্ছে কনসেপ্টগুলো বুঝতে হবে, নয় তখন বুঝবো না, যে তখন তো আমি জাস্ট ধামাধাম দিব। এখন যদি আপনার মাথায় আইডিয়াগুলো থাকে তখন বুঝতে পারবেন কেন কোনটা দিচ্ছি, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে বুঝে গেল ক্যানোনিক্যাল ট্যাগ ওয়ার্ডপ্রেসে অটো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ইউজিং এসইও প্লাগইনস রিকমেন্ডেড ইয়োস্ট এসইও। আচ্ছা, এটা কি বলতেছে? প্লাগইনস লাইক ইয়োস্ট এসইও, ল্যাঙ্ক ম্যাথ অর অল ইন ওয়ান এসইও অ্যালাউ ইউ টু ইজিলি ম্যানেজ ক্যানোনিক্যাল ট্যাগ। আমরা যদি হচ্ছে গিয়ে এই যে এই প্লাগইনগুলো ইউজ করি, তাহলে আমাকে ক্যানোনিক্যাল ট্যাগের বক্সটা দিয়ে দিবে, ঠিক আছে, যেখানে আমি ট্যাগগুলো দিতে পারবো। এটা বসাবো কোথায়? এটা তো একটা বক্স দিতে হবে, ঠিক আছে। তো এই প্লাগইনগুলো ইউজ করলে এটার মধ্যে আমি হচ্ছে বসাতে পারবো। যেমন ইয়োস্ট এসইও, গো টু পোস্ট অর পেজ এডিটর। আচ্ছা, স্ক্রল টু দ্য ইয়োস্ট এসইও মেটা বক্স, আপডেট দ্য অ্যাডভান্স ট্যাব অ্যান্ড সেট এ কাস্টমাইজ ক্যানোনিক্যাল ইউআরএল ইফ নিডেড, ঠিক আছে। এখানে প্রসেসটা বলে দিয়েছে যে ইয়োস্ট এসইওতে ক্লিক করব, তারপর হচ্ছে গিয়ে মেটা বক্সের ভিতর যাব, অ্যাডভান্স অপশনে ক্লিক করব, ওইটার ভিতরে যে আমি যেটা দেওয়া থাকবে সেটাও দিতে পারি, অথবা আমি চেঞ্জও করে দিতে পারি ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে আপনার যে পোস্ট, ওরা কন্টেন্টটাকে ওয়েবসাইটের ভাষায় পোস্ট বলে, আপনি পোস্ট করতেছেন, ঠিক আছে। আপনার পোস্টটার যে ইউআরএলটা সেটাকে একটা ইউনিক ট্যাগ দিয়ে দেওয়া। এখন এখানে বলেই দিছে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন আপনি বাই ডিফল্ট ট্যাগ পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যদি মনে হয় যে এটা এনাফ, দ্যাটস এনাফ। আপনি যদি চান এটাকে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে ভাবনার কিছু নেই, কোথা থেকে পাবো, কি পাবো না পাবো। ওকে, ফাইন। র্যাঙ্ক ম্যাথ ইন দ্য পোস্ট পেজেস এডিটর, ফাইন্ড দ্য র্যাঙ্ক ম্যাথ সেটিংস। র্যাঙ্ক ম্যাথ সেটিংসে যাব, এখান থেকেও অ্যাডভান্স ট্যাবে যাব। অ্যাডভান্স ট্যাবে গেলে এখানে হচ্ছে কি আমি করে দিতে পারবো, আমি কাস্টমাইজ করতে পারবো। বোঝা গেল ক্যানোনিক্যাল ট্যাগ। আচ্ছা,
ম্যানুয়ালি অ্যাডিং ক্যানোনিক্যাল ট্যাগ, এটা আমরা হচ্ছে গিয়ে করা ডিফিকাল্ট হবে। এটা হচ্ছে কি ওই যে আমাকে কোডিং জেনে এই যে ট্যাগের ভিতর যে করতে হবে, এটা আমরা পারবো না। আমরা ওই যে ওইভাবেই করে ফেলবো, র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্টের মাধ্যমে করে ফেলবো, ঠিক আছে। ম্যানুয়ালি যে জিনিসগুলোই আছে, ওই যে হেডার ট্যাগে JSON কোড দেওয়া স্কিমার জন্য, বা এই যে ক্যানোনিক্যাল ট্যাগের ভিতর দেওয়া, এটা যারা হচ্ছে গিয়ে শিখবে, ওয়েব ডিজাইন কোডিং ল্যাঙ্গুয়েজ শিখবে, তারা এটা করতে পারবে। ট্যাগে যারা এক্সপার্ট, আন্তাজে আমার এখানে দিয়ে লাভ নেই, হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, বেস্ট প্র্যাকটিসেস এটা লাগবে না। এখন হচ্ছে গিয়ে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ওই যে ক্রাউডিং করা, ঠিক আছে। যে গুগল যে আমার পোস্টটাকে সামনে আনবে, এর জন্য কি গুগল আমার ইউআরএল ধরে, আমার ইউআরএল লিঙ্কটা ধরে আমার ওয়েবসাইটের ভিতরে যাবে, কন্টেন্টের ভিতরে যে কন্টেন্ট পড়বে, ট্যাগ স্কিমা সব দেখবে, এসইও অপটিমাইজ হয়েছে নাকি কিনবে, তারপর হচ্ছে ইন্ডেক্স করে ফেলবে। এটা হচ্ছে ক্রাউডিং, ঠিক আছে। এটাকে বলা হয় ক্রাউডিং এর প্রসেস। গুগলের বটটা এটা করবে। এখন এই জিনিসটা কিভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করে, ঠিক আছে। এটার জন্য একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি আমরা পড়ি সার্চ ইঞ্জিন বটস, এটা তো আমরা পড়লামই, ক্যান ইউজ অপটিমাইজিং স্টেপস টু ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ক্রাউডিং ইন ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো যে এই যে ক্রাউডিংটা যে করবে, যে গুগল যে আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, ঠিক আছে। আমার ওয়েবসাইটটা কি আমার কম্পিউটারে বানানো, ঠিক আছে। আপনি চিন্তা করেন আপনার বাসায় একটা আজকে হঠাৎ করে এখন বাসায় যে ডিসিশন দিলেন যে একটা হচ্ছে গিয়ে বার্থডে অনুষ্ঠান করবেন, ঠিক আছে। রাত 10টা বাজে আপনি ডিসিশন নিলেন বার্থডে অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানটার মধ্যে আপনি কয়জন, আপনার মন বড়, আপনি চাচ্ছেন এখানে 50 জন আসুক, সমস্যা নেই, ঠিক আছে। কেকও আনতে পারবেন, একটা অর্ডার দিয়ে দিবেন, 1 ঘন্টায় চলে আসবে। এই অনুষ্ঠানটার মধ্যে আপনি হচ্ছে গিয়ে ধরেন ওয়েবসাইট, আপনার অনুষ্ঠান, আপনার পরিবারের প্রধান, আপনার ওয়েবসাইট, আপনি অনুষ্ঠানটা করবেন। কয়জনকে অ্যাটেন্ড করাতে পারবেন আপনি? হাইয়েস্ট আপনার ওই রুমে যে কয়জন আছে তারা, হাইয়েস্ট আপনার হচ্ছে গিয়ে যে কয়জন আপনার ভয়েসটা শুনবে, আসো আসো আজকে বার্থডের অনুষ্ঠান, এতটুকু। আচ্ছা, তো আমি ধরে নিলাম 10 থেকে 15 জন। 50 জনকেও যদি অ্যাটেন্ড করাতে চান, মিনিমাম একটা কল করে একটা ইনভিটেশন দিতে হবে, ঠিক আছে। তো মানুষকেই যদি একটা নিজের বাসায় 2তলা থেকে 3তলা থেকে একটা অনুষ্ঠানের জন্য ইনভিটেশন করতে হয়, আপনি নিজের ওয়েবসাইট আপনার কম্পিউটারে বানিয়ে রেখেছেন, গুগল কি এমনি এমনি এসে পড়বে? গুগল এমনি এমনি এসে পড়বে না, তাকে কি করতে হবে? ইনভাইট করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তার মানে গুগলের রোবট, গুগল তো আর কেউ নেই, গুগলের যে রোবট তাকে হচ্ছে ইনভাইট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো চেক ইউর robot.txt, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের ভিতর কোথাও না কোথাও এটা আছে, robot.txt এই কথাটা লেখা। আমরা দেখবো সেটিংসে গেলেই এটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, সেখানে যে কি করতে হবে, robot.txt কিছু ওয়ে আছে, কিছু ওয়ে আছে। আমরা যখন ওয়েবসাইট অডিট করব না, এই যে এখন আমরা যে জিনিসগুলো শিখতেছি না, স্কিমা, ক্যানোনিক্যাল ট্যাগ, ক্রাউড, robot.txt, এগুলোই কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। আমরা একটা পড়েছিলাম না, বলছিলাম না টেকনিক্যাল প্রবলেম আছে নাকি। লাইটের টেকনিক্যাল প্রবলেম তো আমরা এটা জাস্ট তার দেখবো, ঠিক আছে। ওয়েবসাইটের টেকনিক্যাল প্রবলেম কি, এই যে ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখতে হবে যে এটা ট্যাগ দেওয়া ঠিকঠাক আছে নাকি, স্কিমা করা আছে নাকি, প্লাগইন করা আছে নাকি, robot.txt-টা অন করা আছে নাকি। মানে আপনি ওয়েবসাইট বানিয়ে বসে রয়েছেন, আপনি ইনভিটেশন বাটনই অন করেননি, গুগল আসবে কেমনে আপনার ক্ষেত্রে, ঠিক আছে। তো যখন ওই যে আমরা ওয়েবসাইট অডিট করতে যাই, তখন আমরা টেকনিক্যাল এসইও যে পার্টটা, এটা পড়ে যায় টেকনিক্যাল এসইওর পার্ট। যদিও আমরা অন পেজ এসইও করতেছি, এটা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রথমেই দেখাবো না। যখন আমরা টেকনিক্যাল এসইও করব, তখন আমরা ক্রাউল আর robot.txt দেখাবো। যে কোনো ওয়েবসাইট, আমি চাইলে অলরাউন্ডার যে ওয়েবসাইট আছে ওইটার ভিতরে ঢুকেও চেক করতে পারবো যে সে robot.txt-টা অন করেছে নাকি, দেখাবো। এটাই তো অডিট, তাই না? অডিট তো আর আপনি আপনার ওয়েবসাইটকে অডিট করবেন না, যে কারোর একটা ওয়েবসাইটকে আপনাকে অডিট করতে হবে। এবং যখন আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, একমাত্র তখনই আপনাকে অ্যাক্সেস দিবে, জানেন। আদারওয়াইজ অডিটের সময় তো আপনাকে অ্যাক্সেস দিবে না। তো তাহলে তো আপনি ভিতরে ঢুকে আপনি নিজে কন্টেন্ট চেঞ্জ করে আপনাকে তাকে বলতে পারেন যে হচ্ছে তুমি এগুলো ভুল করছো, অ্যাক্সেস দিয়ে। জাস্ট আপনি হাইয়েস্ট এই যে এরকমই পাবেন। অলরাউন্ডার যে মালিক দেব চৌধুরী বলবে হচ্ছে কি অলরাউন্ডার, এই যে আমার ওয়েবসাইট, এটা আমার ইউআরএল, এটা অডিট করে বলো কেন আমার ওয়েবসাইট সামনে আসে না। আপনাকে এটার ভিতর ঢুকতে হবে, ঠিক আছে। তো ওই যে অডিট মানি কি, চোর ধরা, ঠিক আছে। চোর ধরতে হলে ভালোভাবে ঢুকতে পারবেন না,
ভিতর থেকে টেরাবাইটে ঢুকতে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি আমরা টেকনিক্যাল এসইওর মধ্যে শিখবো কিভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের উইদাউট অ্যাক্সেস ভিতরে ঢুকে চেক করতে পারবো তার robot.txt ঠিক আছে নাকি, তার স্কিমা ঠিক আছে নাকি, তার ক্যানোনিক্যাল টেক ঠিক আছে নাকি। যে কয়টা জিনিস আমি আলোচনা করলাম সবগুলো টেকনিক্যাল এসইওর ভিতরের পার্ট, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ভিতরের পার্ট এগুলো, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে কি ওইখানে আমরা দেখব কিভাবে আমরা ইয়েটা চেক করব robot.txt-টা এনেবল করা আছে নাকি। ওকে ফাইন, চেক ইউর robot সেট ক্রাউডিং প্রিফার, এগুলো আর আমাদের এখন লাগবে না, ঠিক আছে। এগুলো আমরা যখন হচ্ছে টেকনিক্যাল এসইওটা করব তখন দেখাবো কিভাবে এটার ভিতর ঢুকবো। ওকে, তাহলে আমাদের মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার হলো। ক্যানোনিক্যাল ট্যাগ গেল, আচ্ছা। স্টেপস অন পেজ এসইও হয়েছে। আচ্ছা, এখন এখানে এই স্লাইডটায় চলে আসি। আমরা মোটামুটি বুঝলাম যে কোন কোন ইয়েগুলো প্লাগইনগুলো আমাদের লাগাতে হবে ওয়ার্ডপ্রেসের ভিতর, আর ক্যানোনিক্যাল ট্যাগ, স্কিমা, তারপর robot.txt, ক্রাউল, এগুলো মানে কি এগুলোও বুঝলাম। এখন যখন আমাদের সব সেটিংসের কাজ শেষ, ঠিক আছে, আমরা অ্যাস্ট্রা নামিয়ে ফেলেছি, র্যাঙ্ক ম্যাথ নামিয়েছি, ইয়োস নামিয়েছি, এলিমেন্টর নামিয়েছি, তারপর হচ্ছে কি করলাম ট্যাগ ঠিক করলাম, তারপর হচ্ছে robot.txt এনেবল করলাম, সব করার পর আমরা কন্টেন্টটাকে পাবলিশ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে তারপরে থেকে কাজ কন্টেন্ট পাবলিশ করার জন্য আমরা কিভাবে করব, প্রথমে আমাকে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকতে হবে, ঠিক আছে। ড্যাশবোর্ডে ঢোকার পর অ্যাস্ট্রা আমি কি বলেছি আপনাকে থিম দিবে, আগেই বলেছি অ্যাস্ট্রা প্লাগইনটা কি করবে আপনাকে থিম দিবে। এখানে আরেকটা থিমের নাম আসছে কি জানেন, এই যে এটা ক্লাসিক এডিটর, এটাও একটা প্লাগইন, ঠিক আছে। এই প্লাগইনটা কি করবে, আপনি যেভাবে ইয়েতে কন্টেন্টটা কই লিখেছিলেন গুগল ডক্সে না, গুগল ডক্সের উপরের আইকনটা যেরকম ছিল মাইক্রোসফট ওয়ার্ডের মতো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লিঙ্ক করতে পারা, ছবি আনতে পারা, তো এটা তো একটা ওয়েবসাইটের ভিতর আপনাকে ওই যে গুগল ডক্সের ওই আইকনটা বানাতে হবে, ঠিক আছে। তো এখানে তো আর আমরা কোডিং শিখবো না যে আমরা বানাবো, আমরা কি করবো এই যে ক্লাসিক এডিটর এই প্লাগইনটা ইনস্টল করে ফেলবো এখানে। তাহলেই হচ্ছে কি হবে, প্রত্যেকটা কন্টেন্ট যখন আমরা গুগল ডক্স থেকে কপি করে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে যাব, উপরের মেনু বারটা পুরাটা মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্সের মতো থাকবে, যেখানে আমরা লিঙ্কিং অ্যাড করতে পারবো, ছবি অ্যাড করবো, মানে গুগল ডক্সে যা যা করেছি ওয়েবসাইটের ভিতর সেই কাজগুলো করতে হলে আমাদের এই যে ক্লাসিক এডিটর এই ইয়েটা লাগবে, প্লাগইনটা লাগবে, ঠিক আছে। ফাইন, বোঝা গেল। প্লাগইন কিভাবে অ্যাড করে, প্লাগইন নামে একটা অপশনই থাকবে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের ভিতর। সেই প্লাগইন অপশনে যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, তারপর আমি যে প্লাগইন নিতে চাই, প্লাগইন কি প্লে স্টোর আছে না, মোবাইলের প্লে স্টোর যে অ্যাপ নেওয়াবো ওয়েবসাইটের ভিতর ওই অ্যাপগুলো নেওয়াবো, এই আর কিছু না, ঠিক আছে। অনেকে ভয় পাচ্ছেন প্লাগইন আবার কি জিনিস, অ্যাপ নেওয়াবো যেগুলো আমার কাজকে সহজ করবে, এই আর কিছু না, ঠিক আছে। এমনিই তো আমরা অনেক ফাঁকিবাজি করতেছি যে কোনো কোডিং ছাড়া কাজটা করতেছি, তো অ্যাটলিস্ট আমাদের এই অ্যাপগুলো লাগবে যে এআই অ্যাপগুলোর সাহায্যে আমরা কাজগুলো করে ফেলবো, ঠিক আছে। তো যেমন আমরা একটা র্যাঙ্ক ম্যাথ বানাবো, ঠিক আছে, তাহলে কি আমরা প্লাগইনে যে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, তারপর র্যাঙ্ক ম্যাথ লিখবো, ইনস্টলে ক্লিক করব, অ্যাক্টিভে ক্লিক করব, তাহলে এটা হয়ে যাবে। প্রত্যেকটা প্লাগইনের ক্ষেত্রে সিস্টেম সেম, প্লাগইনে যাব, অ্যাড নিউতে ক্লিক করব, প্লাগইনটার নাম লিখবো, ইনস্টল, অ্যাক্টিভ, এভাবে চলতে থাকবে, ঠিক আছে, গেল এভাবে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে পেজের টাইটেল দিব, কন্টেন্ট রাইটিং করব, কন্টেন্টটা লিখে পাবলিশ করে ফেলবো, ঠিক আছে। ওকে ফাইন, বোঝা গেল। অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্সে যে মেনুতে যে আমরা কি করতে পারি জানেন, ওই যে একটা ওয়েবসাইটের যে মেনুগুলো থাকে, যে কোনো একটা ওয়েবসাইট চাই, আচ্ছা, প্রথমে যখন আমাদের ওয়েবসাইট সব বানানো শেষ হয়ে যাবে, ঠিক আছে, কি থাকবে জানেন, শুধু পেজের টাইটেল থাকবে আর কন্টেন্টগুলো এরকম হোম পেজে পাবলিশ হতে থাকবে, যে কয়টা পাবলিশ করব, কোনো এই মেনু টেনু কিছু থাকবে না, এগুলো সব আমাদের বানাতে হবে, ঠিক আছে। হোম পেজ বলেন, অ্যাবাউট আস পেজ বলেন, কন্ট্যাক্ট আস পেজ বলেন, এই যে আমি যে কন্টেন্টগুলো পাবলিশ করব, অ্যাটলিস্ট একটা হলে আমাকে কন্টেন্ট রাইটিং নামে একটা মেনু বানাতে হবে না, যেই মেনুর আন্ডারে আমরা সবগুলো পাবলিশ করব। আমরা তো আর হচ্ছে গড়পত্তা সব হোম পেজে রাখবো না, আমরা কি করব, একটা মেনুর আন্ডারে পাবলিশ করব, যেন একটা মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট লাগে, যে মানুষ এই মেনুটায় ক্লিক করে আমার কন্টেন্টগুলো পড়লো রেদার দেন সব হোম পেজেই পড়লো। হোম পেজে আমি হচ্ছে গিয়ে পেজ সম্পর্কে একটু ডেসক্রিপশন রাখলাম, পেজ সম্পর্কে একটা ছবি রাখলাম, দ্যাটস ইট, ওকে। আমার সম্পর্কে কিছু হচ্ছে কি এক্সপ্লেনেশন দিলাম। মেইন যে কন্টেন্টগুলো লিখবো হোম পেজে কি রাখবো,
ধরেন আমি যেটা নিয়ে ওয়েবসাইটটা বানাবো যে ফ্রিল্যান্সিং কোর্স এরকম নিয়ে একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? তাহলে হোম পেজে কি, হোম পেজে আমার সম্পর্কে 3-4টা সামারি থাকবে যে আমি কি কি কাজ পারি, ঠিক আছে? হোম পেজ মানে কি? হোম পেজ মানে হচ্ছে গিয়ে এই পেজটা কি বিষয়, এই পেজের অথর যে সে কি কি বিষয়ে কন্টেন্ট লিখবে, এরকম 4-5টা পোস্ট যাওয়া, ছোট ছোট একদম হচ্ছে গিয়ে ছবি থাকবে। আর এরকম এখানে যেরকম দেখতেছেন না, ছবি আর 3-4টা লাইন ছবি, আর আমারটাও এরকম হবে হোম পেজ। তারপরে যে ডিটেল কন্টেন্টগুলো, সেগুলো তো আমি হোম পেজে করব না। সেগুলো কি, সেগুলোর জন্য আমি আলাদা হচ্ছে গিয়ে মেনু পেজ করব। কারণ ওই যে আমরা হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট পড়েছিলাম না, কি কনসেপ্টটা? আপনি ক্যানিবালাইজেশন, কি বলেন? ক্যানিবালাইজেশন, নেগেটিভ কিওয়ার্ড, যেগুলো দেখে আপনি হা হয়ে গেছিলেন কিওয়ার্ড নিয়ে যখন আপনার ইয়ে দিতে আসছিলেন, মনে পড়ছে? ক্যানিবালাইজেশন কি ছিল এটা? হ্যাঁ, কি ছিল ক্যানিবালাইজেশন বলেন? নেগেটিভ ওয়ার্ড তো নেগেটিভ ওয়ার্ডই, যেগুলোর সার্চ ভলিউম কমিয়ে। ক্যানিবালাইজেশন কি ছিল, কে বলতে পারবেন? এগুলো কনসেপ্ট ভুলে গেলে তো শেষ। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? সেটার উপর যখন আপনাদের ইয়ে নিয়েছিলাম না, ওই যে টেস্ট নিয়েছিলাম, তখন হচ্ছে এক কথায় উত্তরে ক্যানিবালাইজেশন আসছিল না? কি ছিল ক্যানিবালাইজেশন? ক্যানিবালাইজেশন ছিল হচ্ছে আপনি যেটা কিওয়ার্ড সিলেক্ট করেছেন সেই কিওয়ার্ড নিয়ে হোম পেজেও লেখা, সে কিওয়ার্ড নিয়ে আপনি যে মেনু ক্রিয়েট করেছেন ওইটার মধ্যেও লেখা। তো গুগল কনফিউজ হয়েছে যে হোম পেজকে সামনে আনবে নাকি মেনুকে সামনে আনবে, ঠিক আছে? এই জন্যই তো, হ্যাঁ, এই জন্যই কখনো হোম পেজে আপনার সব কন্টেন্ট পাবলিশ করতে হয় না। হোম পেজে হচ্ছে গিয়ে জাস্ট পেজের অথর, হাইস্ট 1-2টা আপনি কি বিষয়ে কাজ করেন, এরকম হচ্ছে গিয়ে জাস্ট একটা ইয়ে দেওয়া, ধারণা দেওয়া। মেইন সব কন্টেন্ট যাবে আপনার একটা গোল্ডেন কিওয়ার্ড নিয়ে, যে মেনুটা খুলবেন, কন্টেন্ট রাইটিং নামে একটা মেনু খুলবো, সেখানে আমার ইউনিক গোল্ডেন কিওয়ার্ডওয়ালা কন্টেন্টগুলো পাবলিশ হতে থাকবে। তাহলে আর এই ক্যানিবালাইজেশন প্রবলেমটা হবে না। এখানে লেখা ছিল, ওকে? এগুলো খেয়াল রাখবেন। প্রত্যেকটা, আমি বলেছি এসইও প্রত্যেকটা একটার সাথে কানেক্টেড, একদম প্রথম ক্লাস থেকে শেষ দিন পর্যন্ত। একটা ভুলতে থাকবেন, একটা মিলাতে পারবেন না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। না 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 না, এই জন্যই তো বললাম হোম পেজ যে আলাদা বানাবো, সেখানে আমি কন্টেন্ট ওইভাবে লিখবই না। হোম পেজে আমি জাস্ট রাখবো হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমি পেজের অথর, আমি কি কি কাজ পারি, ঠিক আছে? যে আমি এই পেজে এই রিলেটেড কন্টেন্ট দিব, আমি ব্যাকলিংকস পারি, আমি এটা নিয়ে, আমি জাস্ট এখানে একটা ছবি রাখবো ব্যাকলিংকসের, নিচে লিখবো যে আমি ব্যাকলিংকস নিয়ে এই এই কাজ করব, 3 লাইন। ডিটেল কন্টেন্ট আমার পাবলিশ হবে হচ্ছে কি ওই মেনুর ভিতর, ঠিক আছে? না 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 না, লিঙ্কিং কিছু করবো না, না না, লিঙ্ক করবো না, ওই যে ক্যানিবালাইজেশন প্রবলেম হবে, ঠিক আছে? লিঙ্ক করবো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, লিঙ্ক করবো না, ওকে ফাইন, ঠিক আছে, থাকুন, করুন। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম, আছে সমস্যা নেই, করুন। এরপরে হচ্ছে গিয়ে আমাদের এটা মোটামুটি বোঝা গেল রাইটিং কি, ক্লিক কি, পাবলিশিং কি, এই কি। আচ্ছা, তো অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স আমি এটা কি দেখাতে আসলাম, ওই যে মেনুতে যে যাব, ওই যে মেনু ক্রিয়েট করব কিভাবে, কন্টেন্ট রাইটিং মেনু ক্রিয়েট করব, হোম মেনু, কন্ট্যাক্ট আস মেনু, এগুলো আমরা কোথায় পাবো? অ্যাপিয়ারেন্স, এই অপশনটার মধ্যে আমরা এই জিনিসগুলো পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা মেনু ক্রিয়েট করলাম। আচ্ছা, সাব মেনু আবার কি জিনিস, ঠিক আছে? সাব মেনু, সাব মেনু কাকে বলে? এগুলা কি সব ডাইরেক্ট মেনু, মানে একটাই ক্লিক করলে আপনাকে ওই মেনুর ভিতর নিয়ে যায়। সাব মেনু বুঝেন? এই মেনুর আন্ডারে যে মেনুগুলো আসবে, ঠিক আছে? ওকে, আপনারা বুঝবেন, যখন আমি বানাবো বুঝতে পারবেন। যেমন আমি এখানে লিখেছি কন্টেন্ট রাইটিং, এটার মধ্যে আমি ক্লিক করব না, এটার মধ্যে আইকন রাখলেই আমার 10টা কন্টেন্টের নাম চলে আসবে, ঠিক আছে? মজার জিনিস, ঠিক আছে? রাইট, এটাকে বলা হয়ে থাকে সাব মেনু। ওকে ফাইন, এগুলো সব আমরা ক্রিয়েট করব। আচ্ছা ফাইন, তাহলে বুঝে গিয়েছে মেনু আর সাব মেনু অ্যাড করা পর্যন্তই মোটামুটি আমাদের ওয়েবসাইট দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে র্যাঙ্ক ম্যাথ, এসইও, ইয়োস্ট এসইও, এগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। তারপর আমি হচ্ছে গিয়ে লাস্টবার একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আর 3টা স্লাইডই আছে। র্যাঙ্ক ম্যাথ, এসইও অলরেডি আমি বলেছি যে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ এ ওয়ে টু এনশিওর দ্যাট ইয়োর ওয়েবসাইট অ্যাপিয়ার্স টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল ভায়া সার্চ ইঞ্জিনস লাইক গুগল। র্যাঙ্ক ম্যাথ এসইও ইজ এ পাওয়ারফুল এসইও প্লাগইন, এসইওর একটা খুবই শক্তিশালী প্লাগইন ওয়ার্ডপ্রেসের জন্য, that makes it simple for anyone to improve SEO of their content regardless of their level of expertise. এই যে আপনার যতই মানে এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক, র্যাঙ্ক ম্যাথ
আপনাকে এক্সপিরিয়েন্স করে তুলবে। কিভাবে? আপনি দেখতেছেন 140 স্কোর পেয়েছেন, কিন্তু নিচে আবার সাজেশনও পেয়ে যাচ্ছেন যে এই জিনিসগুলো ঠিক করলে আমার 80-90 হয়ে যাবে। তো আপনাকে যে একদম খুব, এই জন্যই হচ্ছে কি এসইও কোর্স। অনেকে না প্রথম 3-4 ক্লাস করে, আপনাদের সাথে 2টা মেয়ে ছিল, প্রথম দিনই ভয় পেয়ে গেছিল। প্রথম দিনই ভয় পেয়ে যে একটা হচ্ছে কি কি জানি ইংলিশ স্পোকেন কোর্স নিছে, ঠিক আছে, প্রথম দিন শুনেই ভয় পেয়ে গেছে। হাই হাই, ঠিক আছে, প্রথম দিন শুনে ভয়, ওয়ার্ডপ্রেস বানাতে হবে, ইংলিশে এত বড় কন্টেন্ট লিখতে হবে, আপনাকে যে একা একা 190 স্কোর। এই জন্যই তো কি এই যে সাহায্যকারী লোকজন, র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট, এআই, ঠিক আছে, এরাই আপনাকে বলে দিবে যে এই জিনিসগুলো ঠিক। আমি দেখবেন যখন প্রথম কন্টেন্টটা পাবলিশ করব 140 স্কোর উঠবে, একটা চেঞ্জ করব, ধাম করে স্কোর হচ্ছে 78-এ চলে যায়, জাস্ট একটা চেঞ্জে, ঠিক আছে। এরকম কিছু জিনিস আছে, এগুলো অভিজ্ঞতা থেকে আমাদের হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিব। সো কিভাবে 1-2টা চেঞ্জ করেই আপনি স্কোর বাড়াতে পারেন, ঠিক আছে। তো এটাই যে আমরা বলতে পারলাম ইট গিভস এ স্কোর আউট অফ 100 আমাকে স্কোর দিবে এবং আমাকে সাজেশনগুলো দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা আমরা ডিটেইলে দেখব কিভাবে ইনস্টল করব। আর ইয়োস তো বলেছি, ঠিক আছে, যে এটাও একটা প্লাগইন, কিন্তু হচ্ছে কি এটা আমাকে কি দিবে, ইমোজি দিবে, এবং ইমোজিগুলোকে আমাকে সবুজ করতে হবে, হাসির ফেস করতে হবে, লাল ফেস করে রেখে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ইনশাআল্লাহ রবিবার দিন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করব। ক্রিয়েট করাটাই অনেক বড়, সব মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, আচ্ছা, সবগুলো ঢুকবে। এটা হচ্ছে কি নেক্সট সপ্তাহে মেবি ওয়েবসাইট, রবিবারে ওয়েবসাইটটা ক্রিয়েট হবে, সেটিংসটা কমপ্লিট হবে। তারপরে হচ্ছে মঙ্গলবারে এটার মেনু টেনু অ্যাড করা ঠিকঠাক হবে, মানে ভিতরে যে অপটিমাইজেশনের কাজটা, কালার দিতে হবে, থিম দিতে হবে, অনেক কাজ আছে। এরপরে বৃহস্পতিবার দিন কন্টেন্ট পাবলিশ করে আমরা র্যাঙ্ক ম্যাটটা দেখতে পারবো 100-তে কীভাবে 80টা সি স্কোর। এরপরে সামনের রবিবারে ইয়োস্টার অলিং, মানে আর দুইটা সপ্তাহ লাগবে, ঠিক আছে। এটা এমনিই একটা আলাদা কোর্স হয়ে বললাম, তারপর আমাদের 2 উইকস লাগবে। হ্যাঁ, দেখা যাবে। তাহলে আমরা অডিট করব কিভাবে? অডিট করতে হলে তো আপনি তো আর আপনার ওয়েবসাইট অডিট করবেন না, মানুষের ওয়েবসাইটের ভিতর দেখা যাবে। ওটা আমরা ওয়েবসাইট অডিটে দেখাবো কিভাবে যে কারো ওয়েবসাইটে উইদাউট অ্যাক্সেস ঢুকতে পারবেন, ঠিক আছে। ওকে ফাইন, আজকের ক্লাস এতটুকু।